সত্যম শিবম সুন্দরম। নমস্কার। সর্বপ্রথমে উৎসব কমিটির প্রতিটি সদস্য ছত্রমণ্ডলী ও স্থানীয় প্রশাসনকে জানাই রত্নদ্বীপ নাট্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মধ্যে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে দয়া করে হেলা দিয়ে বসবেন না কিংবা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে কিংবা আমাদের যাত্রা শোনাতে দুই অসুবিধে হতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চে টর্চ আলো বা লেজার লাইট আলো ফেলবেন না, তাতে শিল্পীদের অভিনয়ে অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি ব্যবহার করবেন না। যদি কোনো দরকার থাকে সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার। মা ভবতারিণী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূল চন্দ্র ও মা নাচিন্দার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী, কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনকে রত্নদ্বীপ নাট্য কোম্পানির তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই যাত্রা অনুষ্ঠান। বিদ্রোহিণী নারী কাহিনী ভৈরব গঙ্গোপাধ্যায়, রচনা ভোলানাথ রায়, নির্দেশনায় মাস্টার রঞ্জন কুমার, সুর প্রচলিত, নৃত্যে গণেশ শঙ্কর, আলো ধ্বনি তরুণ সাব সার্ভিস, নিয়ন্ত্রণে স্বপন কুমার ও সম্প্রদায়, আবহ মাস্টার উত্তম হালদার ও সম্প্রদায়, পরিবেশনায় রত্নদ্বীপ নাট্য কোম্পানি। শুরু করছি সুরেন্দ্রনাথ পাত্র, গুণধর পাত্র, মধুসূদন পাত্র প্রতিষ্ঠিত, শ্রীমতী কল্পনা পাত্র, তিনু পাত্র, শুভদীপ পাত্র প্রযোজিত 1430 বঙ্গাব্দে রত্নদ্বীপ নাট্য কোম্পানির এক বরিষ্ঠতম পালা প্রযোজনা বিদ্রোহিণী নারী, বিদ্রোহিণী নারী, বিদ্রোহিণী নারী। কোথায় গেলে গো? আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, একটা দারুণ সুখবর আছে, দারুণ সুখবর। ভারতী, আরে কোথায় গেলে? সেই বিকেল বেলা ঘর থেকে বেরিয়েছো, এখন প্রায় রাত্রি 8টা বাজে। সারাক্ষণ ঘুরে ঘুরে কি এমন সুসংবাদ এনেছো যে ভারতী ভারতী বলে ডেকে গোটা পাড়াটা জাগিয়ে তুলছো? এই দেখো, আগে তোমার ওই গলার ফাটা কাশির আওয়াজটা বন্ধ করে দাও। কি? আমার গলা ফাটা কাশি? ফাটা কাশির আওয়াজে তবু কিছুটা মিষ্টতা আছে, কিন্তু তোমার গলাতে তাও নেই, আছে শুধু ওই তিক্ততা। আদিক্ষেতা, সারাদিন কাজকর্ম কিছুই নেই, শুধু ঘুরে ঘুরে খাচ্ছে, তার আবার বড় বড় কথা। ব্যথা দেবে না, ব্যথা দেবে না ভারতী, একদম ব্যথা দিয়ে কথা বলবে না। আরে বাবা, এই সময় আমি আর কোথায় কি কাজ করতে যাব? তাহলে খাবে কি? ঘরে চাল ডাল তরকারি সবই বাড়ন্ত। চিন্তা নেই, চিন্তা নেই ভারতী, কোনো চিন্তা নেই। আগামীকাল রেশনের দিন সব কিছু ম্যানেজ হয়ে যাবে। এখন বলো তো, এই প্রতিমা কোথায়? কোথায় আবার যাবে? মোবাইলে অনলাইনে ক্লাস শেষ করে মাসির বাড়ি গেছে। আরে সে কি, আজকে যে তার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তাকে সে জানে না? রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ। তা কি রেজাল্ট বেরিয়েছে গো? কি আর বেরাবে, প্রতিমা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। তুমি সত্যি বলছো? তবে কি আমি মিথ্যে বলছি? শোনো, এইবার মেয়েটার একটা চাকরি জুটে গেলে আর আমাদের কোনো চিন্তা নেই। তা তো নেই, কিন্তু বর্তমান সমাজে চাকরির যা অবস্থা, অত টাকা আমরা পাবো কোথায়? সেজন্য ভাবতে হবে না ভারতী, সেজন্য একদম ভাবতে হবে না। এই এলাকার একজন নামী লোক ভোটে প্রার্থী হয়েছেন, ওনাকে যদি আমরা ভোট দিয়ে জেতাতে পারি তাহলে এই এলাকার চেহারাটাই পাল্টে যাবে। এলাকার চেহারা পাল্টানোর আগে ওনাদের নিজেদের চেহারা যে পাল্টে যায় সেটা কি তুমি জানো না? জানি জানি ভারতী, জানি। তবে তবে সে লোক তিনি নন। ভদ্রলোকের নাম কি? সাধুচরণ সিংহ। নামটা যেন বেশ চেনা চেনা মনে হচ্ছে। হবে না কেন? উনি নামে যেমন সাধু, তেমনি আচার ব্যবহার কথাবার্তায়ও সাধু। মুখে মধু মিশিয়ে কথা বললে সাধু হয় না, সেটা কি তুমি বোঝো না? ওনার চরিত্রতে কত মহৎ, আসলে ওনাকে তুমি ঠিক চেনো না। তুমি চেনো না বলে ওইসব লোকের নামে জয়ধ্বনি দিচ্ছ। বাড়িতে যে তোমার বউ আছে, ভরসা মতো একটা মেয়ে আছে, সে চিন্তা তোমার নেই। দেখো ভারতী, শুধু বউ আর মেয়ের কথা চিন্তা করলে চলবে না। এই এলাকার সবার দুঃখের কথা চিন্তা করে উনাকে আমরা নেতা সাজিয়েছি। কারণ কারণ আমাদের সবার জন্য সুস্বাস্থ্য চাই, সুশিক্ষা চাই, সবার জন্য কাজ চাই। থামলে কেন? আরো বলো।
জোরে জোরে বলো। বোমা চাই, বন্দুক চাই, রক্ত চাই, মানুষের লাশ চাই। কি ব্যাপার ছোট বাবু, হঠাৎ এই এত রাতে আমার বাড়িতে কেন? থানায় গেলেই বুঝতে পারবেন। থানায় কেন? উনি থানায় যাবেন কেন? কি এমন অপরাধ করেছেন উনি? সীমাহীন অপরাধ। উনি মহেশ মন্ডলের বাড়িতে বসে সারাদিন বোমা বানিয়েছেন। না, মিথ্যে কথা, এই সম্পূর্ণ মিথ্যে কথা। ওই বোমা বন্দুকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে একটু আগে মহেশ মন্ডলের ঘর সার্চ করে যে মালগুলো পাওয়া গেছে থানায় গিয়ে দেখে আসবেন। চলুন। যাবে না, এত রাতেও কিছুতেই থানায় যাবে না। যদি যেতে হয় কাল সকালে আসবে। এই পুলিশ কি তোমার বাবার চাকর নাকি যে তোমার হুকুম মতো কাজ করবে? এই শালা চল থানায় চল। ভদ্রভাবে কথা বলুন। যারা পুলিশে চাকরি করে তারা ওই জনগণের চাকর না হলেও ওই জনগণের ট্যাক্সের টাকা থেকেই তারা মাইনে পায়। আপনাদের ওই জামা, জুতো, এমনকি হাতের ওই লাঠিটা পর্যন্ত ওই জনগণের ট্যাক্সের টাকা থেকেই কেনা। তোদের টাকায় কেনা এই লাঠি জোরটা একবার দেখে নে রে। না না, ওকে মারবেন না। দেখুন, এত বড় অন্যায় কাজ উনি করতে পারেন না। আমি আপনাকে হাত জোড়ে করে বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। কোনো কথা নয়, চল শালা থানায় চল। ভারতী, যে হাত পেতে তুমি ঠাকুরের কাছে মানত করো সেই হাত পেতে একটা কুকুরের সামনে তুমি দাঁড়িও না। ভারতী, আমাকে যেতে দাও। সাধুবাবু খবর পেলেই আমাকে থানা থেকে নিয়ে আসবে। তোদের এক পয়সা নেতা সাধুচরণ সিংকে আমরা পুলিশরা ভয় পাই না। ওদের সামান্য ছিটকে নেতা আগে এমএলএ হোক, তারপর থানায় এসে দাদাগিরি দেখাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাবে দেখাবে দেখাবে। যারা সৎ তারা শুধু থানায় কেন সব জায়গাতে মাথা উঁচু করে থাকবে। তার মানে আমরা পুলিশরা অসৎ। আজ তোকে আমি। কি ব্যাপার, কি ব্যাপার? এত রাতে এ বাড়িতে পুলিশের হামলা কেন? কি হয়েছে? আপনি রোগীর মারাত্মক অসুখ, ওকে হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ চিৎকার শুনে ঢুকে পড়লাম। দেখুন দেখুন সাধুবাবু, দেখুন এই ছোট বাবু আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে থানায় নিয়ে যেতে চাইছে। আর বলছেন উনি নাকি মহেশ মন্ডলের বাড়িতে সারাদিন বোমা বানিয়ে। না না, এ সম্পূর্ণ বাজে কথা। সত্যদাতে মন লোক কি নন? সাধুবাবু, এটা নিশ্চয়ই কারো চক্রান্ত। দেশের ভালো ভালো লোকগুলোকে জেলে পুরে দিয়ে আমাকে কাবু করতে চায়। সাধুবাবু, সত্যদা, আপনি নিশ্চিন্তে থানায় যান। আমি এক্ষুনি বড় বাবুর সঙ্গে কথা বলে এই ছোট বাবুর মস্তানের সুস্থান করব। তখন টেবিলের তলায় লুকোনো ছাড়া আর জায়গা পাবেন না। যান, নিয়ে যান। যাচ্ছি যাচ্ছি সাধুবাবু, যাচ্ছি। তবে থানা থেকে ফিরে এসে আমি কিন্তু এর বোঝাপড়া করবো। এই ওইরকম ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। চল শালা থানায় চল। এই খবরদার, ওনার গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু কি চাইলে হয়ে যাবে। যেতেদিন সাধুবাবু, যেতেদিন মার না খেলে তো আর ইতিহাসের চাকাটা ঘুরবে না। তবে বিরোধী পক্ষের লোকেরা আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, আপনার মতো জনদরদী নেতাকে কিছুতেই হারাতে পারবে না। আপনার জয় হবেই হবে। চলুন। এই চল। ওগো তুমি? চিন্তা করো না ভারতী, আমি আগামীকাল সকালেই বাড়ি ফিরে আসবো। তুমি নিশ্চিন্তে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি এখন আসছি। চলুন। এই চল। ঠাকুরপো, ঠাকুরপো, আমার যেন ভীষণ ভয় ভয় করছে। থানায় নিয়ে গিয়ে ওকে যদি মারধর করে, তুমি ওর সঙ্গে একটু থানায় যাও না ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো বৌদি। ওই সালা পুলিশকে কোনো বিশ্বাস নেই। ঠিক আছে, আমি ওদের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। কি হলো ভাই, যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লে কেন? না মানে, আরে না না, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি থানায় যাও। এই রাতের বেলা তোমাকে একা ঘরে রেখে কি করে যাই বলো তো বৌদি? আমার জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি থানায় যাও। থানায় গিয়ে কোনো লাভ হবে না বৌদি, কারণ পুলিশ তো ওকে থানায় নিয়ে যাবে না। কোথায় নিয়ে যাবে? রেল লাইনের ধরে। হ্যাঁ, ওখানে নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে রেল লাইনে ফেলে দিলে। না, এ হতে পারে না। পারি বৌদি পারি, কারণ আমি কলে ছোট বাবুকে টাকা দিয়ে এসেছি। টাকা তারপরে তুমি? সাধু চরণে সিংহ। জীবনে এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছি, জিততে তো আমাকে হবে বৌদি। তুমি অন্যায় ভাবে। আমার লোকেরা আমার লোককে মারবে। কাল সকাল হলে অন্যের ঘরে দোষ চাপিয়ে দিয়ে করতে করতে মিছিল বার করবো। তখন আমার দিকে ঘুরে যাবে। না না, এত বড় ক্ষতি তুমি আমার করো না। দেখো, সামান্য ভোটের জন্য। তাতে অবশ্য জিততে পারবো কিনা শিওর হতে পারছি না। হ্যাঁ, কি করবো কি করবো?
তোমার সঙ্গে একটা খনসটি করবো। হ্যাঁ গো বৌদি, মেয়ে ছেলেদের উপর অত্যাচার হলে পাবলিকের মন খুব সহজে গলে যায়। কাল সকাল হলে সবাই জানবি ওরা শুধু সত্য বাবুকে খুন করেনি, তারা সতী শান্তি স্ত্রীর উপর বাস্তবিক অত্যাচার করেছে। এসো আমাকে ছেড়ে দে বলছি, দাঁড়াও না, আমি চিৎকার করব। না, তোমাকে চিৎকার করতে হবে না, আমি চিৎকার করছি। ওগো, কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, এখানে একটা রেবে হচ্ছে। ছেড়ে দে, ছেড়ে দে নরে পশু, আমাকে ছেড়ে দে। এখনো বলছি আমাকে ছেড়ে দে, তা না হলে তবে রে শয়তানে, আমার সঙ্গে মজাকে আজ তোকে আমি। না, তা তুমি পারবে না সাধুচরণ, তা তুমি কোনোদিন পারবে না। তোমরা হয়তো নিজেদের মা বোনেদের ইজ্জত বিক্রি করে নেতা হয়েছো, জনগণের বিশ্বাসকে বলি দিয়ে বিদেশের ব্যাংকে টাকা জমিয়েছো, কিন্তু কিন্তু আমাদের মতো গরিব মানুষের সবচেয়ে বড় ব্যাংক হলো তাদের ইজ্জত। আর সেই ব্যাংক ডাকাতি করতে চাইলে আমি তো রক্ত চুষে খাবো। প্রতিভা, প্রতিভা, প্রতিভা। মরে গেছে একেবারে স্পটে, খুব ভালো হয়েছে। কাল সকাল হলে ওই সালের লাশটাকে নিয়ে আমি মিছিল বার করব। ডেকে ডেকে বলবো, শোনেন শোনেন আপনারা, আমার বিরোধী পক্ষের লোকেরা সত্য বাবুকে মেরে ফেলেছে আর তার বউটার ইজ্জত নষ্ট করে তাকে খুন। তখন হাসতে হাসতে এই সাধুচরণ এমএলএ হয়ে যাবে, এমএলএ। না, ওই ম্যাগিটার আত্মার শান্তির জন্য একটু কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হর হরি হরি বল, নামটি আমার সাধুচরণ, দেখতে আমি বেটে বামন, আমার হাতে জীবন মরণ। এবার শুরু হবে আগামী দিনের খেলা। খেলা খেলা খেলা, তুমি আমাকে নিয়ে আর পুতুল খেলা করো না দাদা। কেন তুমি আমার কথাটাকে বুঝতে চাইছো না? তুই আমাকে যতই বোঝাবার চেষ্টা করি মাত্রী, আমি তোর এই প্রস্তাবে মোটেও একমত নই। তুই ভুল পথে চলেছিস, ভুলের পথে গলা বাড়িয়েছে। আমিও তোমার প্রস্তাবে সম্মত নই। তুমি আমাকে ভুলের মালা পরাতে চাইছো। মনে রাখিস, আমি তোর বড় দাদা, তাই আমার কথাটাই তোর মেনে চলা উচিত। বড় দাদা হতে পারো, কিন্তু তুমি ভুলে যেও না বাবার সম্পত্তিতে আমাদের সবার অধিকার সমান সমান। তোমার অধিকার আছে বলে তুই সেই সম্পত্তি নয় করবি। নয়ছো করবো কেন? সাধু বাবু ন্যায্য দাম দিয়ে জমিটা কিনে নিতে চাইছেন। তাহলে ওই জমির উপরে আমি আর প্রতিমা যে স্কুলটা চালাচ্ছি তার কি হবে? কেন? প্রতিমার বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো স্কুলটা বন্ধ হয়ে যাবে। কেন স্কুল বন্ধ হবে কেন? তুই তো বিয়ে পাস করে ঘরে বসে আছিস, আমার সঙ্গে তুইও স্কুল চালাবি। কেন চালাবো? আধুনিক যুগের ছেলে হয়ে প্রাইভেট স্কুলের মাস্টারি করতে আমি পারবো না। শিক্ষাকে শ্মশানে পাঠিয়ে কখনো আধুনিক হওয়া যায় না হিমন্ত্রী। কে কতটা আধুনিক সেটা চেহারায় নয়, চেতনের উপর নির্ভর করে। তাই নাকি? নিশ্চয়ই, কারণ তোকে বলি আমাদের জমিটা হাতাতে পারলে সাধুবাবু সেখানে একটা দেশের মধ্যে কারখানা খুলবেন, আর আমি হব সেই কারখানার ম্যানেজার। আদর চেষ্টা করলেও এই শ্যামলপুর গ্রামে আমি মদের কারখানা খুলতে দেবো না। লক্ষ চেষ্টা করলেও সেটা তোমরা কিছুতে আটকাতে পারবে না। এবার তুই আমি তোমার মতো অভাব অহংকার নিয়ে বেঁচে থাকতে পারবো না দাদা। এ তুই কি বলছিস ভাই? আমি ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, দিন
তলার ঘরে নরম বিছানায় শুয়ে আমি রঙিন টেলিভিশন দেখতে চাই। আর সেই মদের কারখানার ম্যানেজারের চাকরিটাই হবে আমার স্বপ্নের সিঁড়ি। স্বপ্নের সিঁড়ি আমি কেড়ে নেব। অন্যায় ইচ্ছে পূরণের জন্য আমি কিছুতে প্রতিমা স্বপ্নের স্কুলটাকে বন্ধ করে দিতে পারবো না। প্রতিমা 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 কে প্রতিমা? নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে মাসতুতো বোন তোমার কাছে বড় হলো কেন? ওই উচ্ছৃঙ্খল মেয়েটাকে বাড়িতে রেখেছিলে। ওকে ওকে আমি রাখিনি রে ভাই, ওকে আমি রাখিনি। দুষ্কৃতকারীরা মেয়ে সমস্যাকে মেরে নির্দেশ করে মাসিমাকে খুন করার পর আমাদের মা, হ্যাঁ আমাদের মা নিজেই ওকে কলেজ থেকে হাত ধরে বাড়িতে এনেছিলেন। তাতে কি হয়েছে? ও যখন ভালোবাসা করেছিল তখন ভালোবাসার কাছেই চলে যাক। কোথায় আর যাবে বল? কে বা আছে ওর? সেই ছোট্টবেলা থেকে ওকে নিজের বোনের চেয়ে আমি বেশি ভালোবাসি। ও সেই জন্য তাকে এতদিন বাড়িতে রেখেছো। আর তার স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি আমার স্বপ্নটাকে বলে দিতে চাও? না না রে ভাই, না তা আমি চাই না। আমি শুধু তোর মাথা থেকে মদের কারখানা ভূতের বোঝাটা আমি নামাতে চাই। চাইলে সবকিছু হয় না দাদা। যদি দরকার হয় ওই জমি থেকে আমার ভাগটা আমি আলাদা করে নেব। আমি বেঁচে থাকতে আমার পিতামহের ছবি আমি কিছুতেই ভাগ হতে দেব না। দেবে কি দেবে না সেটা সাধু বাবু নিজেই মীমাংসা করে নেবে। আরে জানোয়ার, দু ভাইয়ের সম্পর্কের মাঝে তুই বাইরের পরামর্শ নিতে চাস? ঘরের লোক পাগল হলে বেশি টাকা ফি দিয়ে বাইরের ডাক্তার আনতে হয়। কি বলে তুই? আমি পাগল তবে চমৎকার! 10টা পাপড়ি মিলে একটা ফুল হয়ে ফুটে ওঠে, কিন্তু এক সংসারে দুই ভাই হাতে হাত মিলিয়ে পাশাপাশি থাকতে পারে না। তারা ভালোবাসে বলে হাতাহাতি করে। সাব্বাস ভাইরা, সাব্বাস। এর জন্য তো তুই দেখ কি বলে আমি দায়ী? 100 বার কেন তুই জমিতে স্কুল করেছিস? উত্তর দে। ছোট দাও। উত্তরটা বিদ্যাসাগর বেঁচে থাকলেই দিতে পারতেন। তিনি বহুদিন আগে বর্ণ পরিচয় নামে একটা বই লিখে বাঙালি সন্তানদের মুখে মধু দিতে চেয়েছিলেন। তিনি বুঝতে পারেননি 2024 সালে এই সমস্ত আধুনিক বাঙালিদের কাছে মধু থেকে মদের স্বাদটা অনেক বেশি মিষ্টি হবে। চুপ কর প্রতিমা, তুই চুপ কর। অরণ্য নতুন করে কোনো লাভ নাই। দাদা শুধু বই পড়ে জ্ঞানের বাণী শোনালে শিক্ষিত হওয়া যায় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আর যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, নতুন যুগের রোগরা তাদের বুকের উপর এগিয়ে যায়। আমি জানি তোরা দুজন আমাকে দেখতে পারিস না, আর সেই জন্য আমার উন্নতির রোগরা আমি নিজেই চালাবো। হাজার চেষ্টা করলেও কিছুতে আটকাতে পারবি না, কিছুতেই না। কথাটা জানিয়ে দিয়ে গেলাম। এই প্রতিমা, তুই মাত্র কথা মনে কিছু করতে দিস। আমি তোকে কথা দিচ্ছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে ওই স্কুলটাকে আমি বাঁচিয়ে রাখবো। বাঁচবে না, কারণ বন্যা যখন আসে তখন সামান্য কাদা বালি বাকি তাতে টেকে। চেষ্টা করতে দোষটা কোথায়? হাজার চেষ্টা করলে তুমি ওদের তেষ্টা মেটাতে পারবে না। কারণ বিভীষণের জন্য কিন্তু রাবণ বংশ ধ্বংস হয়েছিল। সকলে পাশা চালিত দ্রৌপদীকে বিবস্ত্র হতে হয়েছিল। প্রতিমা, আমার বেশ মনে হচ্ছে দাদা আত্মীয়তার সুযোগ বুঝে আমি বোধহয় তোমাদের বোঝা হয়ে গেছি গো, বোঝা হয়ে গেছি। এই মিষ্টি বোনটি আমার, এ তুই কি বলছিস রে? কি বলছিস? আর আমি কি তোকে কোনোদিন বোঝা বলে মনে করেছি? ভাগ্যটাকে বঞ্চনা করেছে, তার কি স্বপ্ন দেখা সাজে নিয়তি আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভালোবেসে ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়েছে। আজ আমি বড় একা, বড় অসহায়। দুঃখ করিস না, দুঃখ করিস না প্রতিমা, তুই দুঃখ করিস না। তুই চাইলে ভালো ছেলের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো। আমার কথা বাদ দি, ছোটদা কথা বলে স্কুলটা বন্ধ করে জমিটা তুমি ওদের হাতে তুলে দাও। না প্রতিমা, না, কিছুতেই সম্ভব নয়। কিন্তু তার জন্য তোমাদের দুবার সম্পর্ক নষ্ট হয়ে যাক, এই যে আমি কিছুদিন সহ্য করতে পারবো না দাদা। সম্পর্ক নষ্ট হলেও অন্যায়ের কাছে নীলাদ্রি কখনো মাথা নত করবে না। তোমাকে জোর করে মাথা নিচু করাবে, কারণ জনগণ বুকে রক্ত জল করে যে নেতৃত্বে চারা গাছটাকে বাঁচিয়ে তোলে, বড় হয়ে সে তো ফল দেয় না, শুধু ভাষণ দেয় ভাষণ। তোলায় তোলায় শেকড় গজিয়ে গিয়ে ওই গরিব মানুষের রক্ত চুষে খায়। আর সেই সব রক্ত চোষাদের চিনিয়ে দেওয়ার জন্য মানুষকে শিক্ষিত হতে হবে। আর শিক্ষার কারখানা হলো আমাদের স্কুল। উল্টা ওখান থেকে সরিয়ে নিতে হবে মাস্টার। স্কুলটা কোথা থেকে
সরাসরি নেব কি নেব না সে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? শামু শামুক যার নাম শুনলে 10টা গায়ের লোক দিনের বেলাতে ঘরের দরজা বন্ধ করে দেয়, সেই শামু নাকি? হুকুম জারি করেছে। আমি তার চামচা হয়ে নোটিশ ধরাতে বুঝতে পেরেছি, ছোটটাকে টপ দিয়ে যখন কোনো কাজ হয়নি তখন ওই সাধু বাবু পুলিশ আর মস্তানদের কাজে লাগিয়েছে। পুলিশ মস্তান যাই বলো না কেন, ভালোই ভালোই জমিটা খালি করে দাও, নইলে নইলে সালা কিচাইন হয়ে যাবে। কি বলছেন আপনি? নিজের জমির উপর কোনো অধিকার থাকবে না। আলতু ফালতু কথা না বলে এই দলিলটা একটা সই করে দিন। কাল সকালে শামুর কাছ থেকে টাকা নিয়ে আসবেন, আচ্ছা বলার তাকেই বলবেন। এটা শামুর পৈতৃক সম্পত্তি নয়, তাই তার মতো একটা তোলাবাজির সঙ্গে কথা বলার প্রয়োজন আমাদের নেই। আর এই কথাটা আপনাদের শামুকে জানিয়ে দেবে। এই শামুর সঙ্গে লাফড়া করে কোনো লাভ হবে না, শেষে তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি পড়বে। তা তো পড়বি, কারণ আপনাদের মতো প্রশাসনের দয়ায় সাধুবাবু মতো লোক যে স্কুলে মাস্টার, সেই স্কুলে ছাত্ররা তো মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে। এই গলা উঁচি একদম কথা বলবে। 100 বার বলবো, 1000 বার বলবো, মাথা নিচু করে আপনাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, এবার একটু বেইজ্জত হওয়ার কথাটা ভাবছি। মাস্টার মশাই যদি ভালো জানতো এই দলিলটা একটা সই করে দিন। মাস্টার মশাই নয়, দলিলটা সই আমি করছি। এত দুঃসাহস তোমার, থানা ছোট বাবুর হাত থেকে দলিল ছিনে নেওয়া, শামু জানতে পারলে তোমার রক্ত চুষে খাবে। জনি জনি সাধুবাবু যাকে পুষে রাখে না তার রক্তের স্বাদ চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না। এই নাকি? নিশ্চয়ই, কারণ সিংহ তার গুহা পাড়ার জন্য তো হরিণ পোষে না, আপনাদের মতন কুত্তা পোষে কুত্তা। প্রতিভা! মাটির পুতুল নয়, সে ধ্বংসের বারুদ। আর সেই বারুদে আগুন ধরাতে চাইলে আপনাদের ধর্মের বাবা সাধু বাবুকে যন্ত্রণা চতুর্গৃহে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। আর এই কথাটা আপনাদের ধর্মের ভাই শামুকে জানিয়ে দেবেন। এত দুঃসাহস তোমার, ঘরের ঘরে বাস করে আগুন নিয়ে খেলা করা। মাস্টার মশাই কাজটা কিন্তু ভালো করলেন না, এর গুণাগার কিন্তু আপনাকে দিতে হবে। তখন চোখের জলে সাগর বইয়ে দিলেও তাকে নেভাতে কোনোদিন পারবেন না। কথাটা আপনাদের জানিয়ে দিয়ে গেলাম। প্রতিমা প্রতিমা দেশের আজ এই কি হাল হলো? প্রতিমা আইনের শাসকে মুছে দিয়ে নেতারা কে গন্ডামি রাজত্ব কায়েম করবে? কেন করবে না দাদা? জনগণ তো ভোট দিয়ে কতগুলো দানবকে দেবতা বানিয়েছে। তুই ঠিকই বলেছিস প্রতিমা। তুমি দেখে নিও দাদা, সামনে এমন দিন আসবে যে নেতা মন্ত্রীদের কাছে এই সাধারণ মানুষকে সর্বস্ব বিকিয়ে দিতে হবে। তাই তুমি দেখছি রে প্রতিমা, তাই তুমি দেখছি, কারণ বর্তমান দিনে 1000-এর সাধারণ মানুষের চেয়ে একটা গুন্ডার দল নীতির নেতা নীতিশ বাবুদের কাছে অনেকে বেশি। তুমি ঠিক বলেছো দাদা, এখন গুন্ডারাই তো নেতাদের মাথায় ছাতা হয়ে ফুটে আছে। তাহলে এখন আবার কি করে বেঁচে থাকো প্রতিমা? উপায় একটাই, ঘরে ঘরে বোমা বন্দুকের কারখানা খোলো। সন্তানদের হাতে বর্ণ পরিচয় বদলে বোমা বন্দুক পিস্তল তুলে দাও। প্রতিমা নইলে ভাইয়ের গলায় ভাই ছুরি বসবে, মায়ের গলায় মরণ ফাঁদ আটকে যাবে। মেয়েদের ইজ্জতে প্রত্যেকটা রাত হবে বস্ত্র হরণের রাত। শিক্ষা সভ্যতা শ্মশান ঘাটে দাঁড়িয়ে সবাইকে নবজীবনের গান গাইতে হবে। আর তাও যদি না পারি তাহলে জানবো আমরা মানুষ হয়েও মানুষ নই। অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। দেশের আবাল বৃদ্ধ বনিতাদের ঘুম ভাঙিয়ে গাইতে হবে নবজীবনের গান। প্রতিমা আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুরু জানবো না, আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুরু জানবো না। করতে জানি তোমার ভয় নেই, আমরা আমরা জানি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তুমি শত্রুকে রক্ত হাতে করতে জানি তোমার ভয় নেই। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ জানি, আমরা প্রতিবাদ করতে হে হরে দিবানো
मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन डॉन 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 तुमने जो देखा है सोचा है समझा है जाना है हो मैं नहीं अरे तुमने जो देखा है सोचा है समझा है जाना है हो मैं नहीं आवारा बादल को सौदा ही पागल को दुनिया में समझा है कौन अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन है अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन कहाँ से आया मैं हूँ कौन कहाँ से आया मैं हूँ कौन সাবাস 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 আরে তুই তো একদম ফাটিয়ে দিলি রে বাহ 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 কি সুন্দর গান গাইলি শুনে আমার মনটা ভরে গেল আমার কি মনে হচ্ছে জানিস হ্যাঁ কিশোর কুমার চিতা থেকে উঠে এসে তোর গলায় চেপে বসেছে আসলে আসলে বাবা খুব ভালো গান গাইতো বুঝলি ছোটবেলায় আমাকে দুবেলা তালিম দিত আর এই যে কলেজে পড়ার সময় গণসঙ্গীত গাইতাম সে কি রে তুই এবার কলেজেও পড়েছিলিস নাকি কেন তোর কি বিশ্বাস হচ্ছে না আরে সামো অন্যান্য ছেলেদের মতো লাতখো ছেলে নয় রে ভদ্রলোকের এক শিক্ষিত ছেলে তুই জানিস না আমার বাবা যে বেঙ্গল পটারি মিস্ত্রি ছিল বলিস কি এই সময় তেমন লোকের ছেলে হয়ে তুই মস্তানদের রাজা হয়ে বসে আছিস এই তোর বাবা তোকে কিছু বলছিস না বলার জন্য আমার বাবা বসে নেই রে অনেকদিন আগে আমার বাবা টিকিট কেটেছে কি হয়েছিল তোর বাবা কিছু হয়নি তখন আমি ছাত্র আন্দোলন করে জেলে বসে আছি বুঝলি বাড়িতে মায়ের খুব অসুখ আর সে সময় হঠাৎ কোম্পানি লকডাউন ঘোষণা করে দেয় তারপর ব্যাস পয়সার খুব অভাব বিনা চিকিৎসায় একদিন আমার মাটাও মারা গেলে তারপর হঠাৎ একদিন এক বোতল গলায় অ্যাসিড ঢেলে আমার বাবাও চলে গেলেন সোজা ওপারে সত্যি সত্যি সময় তোর জীবনটা তাহলে খুব দুঃখের পড়বে সালা পুরনো কথা মনে করে দিয়ে আমার এই নতুন নেশারে কাটিয়ে দিছিল তার আগে বল তো দাদা জমি ছাড়তে রাজি আরে না 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 প্রতিমা যতদিন আমাদের বাড়িতে থাকবে দাদাকে কিছুতেই রাজি করানো যাবে না সবার মূলে ওই প্রতিমা কি নাম বলি প্রতিমা আমার মাসির মেয়ে প্রতিমা হ্যাঁ, মা বাবা কেউ নেই শুনেছি কলেজে পড়ার সময় নাকি কোন ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল তবে এখন কোনো যোগাযোগ নেই এখন আমাদের ঘাড়ে চেপে বসেছে আচ্ছা কলেজে পড়েছে বললি আচ্ছা কোন কলেজে পড়েছে বলতে পারি কেন আমাদের টাউন কলেজে এই সময় তুই কি চিনিস নাকি হ্যাঁ এই না চিনি না তবে আমি প্রতিমাকে চিন্তা জানি যে খুব ভালো করে চিনতে শ্যামল বলে একটা ছেলেকে শ্যামল আজকে শ্যামুর সঙ্গে তার অনেক তফাৎ কিন্তু সেই প্রতিমা যে তোর মাসির মেয়ে হতে পারে তা আমি স্বপ্নে ভাবতে পারিনি রে আমি ভাবতে পারিনি যে সামনে একটা মস্তের সঙ্গে দেখা করতে এসে আমাকে একটা ঘৃণার ইতিহাসকে আবার নতুন করে আবিষ্কার করতে হবে কি প্রতিমা তুমি আমার নাম ধরে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে যাকে দিয়েছিলাম সে তুমি নও Yes! একটা গুন্ডার মুখে আমি আমার নাম কোনোদিন শুনতে চাই না বাতাস বলছে ফুলকে আমি কি দিয়েছি আমার নাম ধরে ডাকার অধিকার তোমার নেই পর্বত মাটিকে জিজ্ঞেস করছে তোমার কাছে আমি কি পেয়েছি প্রতিমা বেঁচে নেই সে মরে গেছে এক কাটে ধূপ নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে বলছে কি দিয়েছি আমি এই পৃথিবীর মানুষকে একদম চুপ ওসব কাব্য কথা না তোমার মুখে মানায় না খবরদার প্রতিমা আরে কার সামনে দাঁড়িয়ে তুই কি কথা বলছিস জানিস ও কে এখনই তোকে আর কোনোদিন তুই একে চোখ রাখিয়ে কথা বলবি না তুই এখন যাও ওর সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে যাচ্ছি ও হ্যাঁ তুই তাহলে জমির ব্যাপারটা ওর সঙ্গে ফয়সালা করে তারপর বলো প্রতিমা হঠাৎ কি মনে ও করো জমি তোমরা কোনোদিনই পাবে না শামু কারণ আমি
কদি কারোর হুমকির কাছে মাথা নোয়াই না। এমন কি সাধ্য আছে যে তার প্রতিমাকে হুমকি দিয়ে মাথা নোয়াতে বলবে? হয়তো পারতো, কিন্তু আমি তো শ্যামলের প্রতিমা হতে পারবো না। না পারার কারণ? শ্যামল নামে একটা মস্তান তাকে একটু একটু করে খুন করেছে। প্রতিমা যে শ্যামলকে ভালোবাসতো সে তার আদর্শ বিবেককে বিক্রি করে শ্যামল থেকে শামু হয়ে উঠেছে। তবু আমি সাবর ভেতর থেকে শ্যামলের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি যে তার কান্না। কান্না? যার ভেতরে এত কান্না সে তো কখনো নিজেকে শেষ করতে পারে না। আমার আজও মনে পড়ে সেই শ্যামলকে। শিক্ষায় দীক্ষায় যে শ্যামল ছিল ছাত্র জীবনে একমাত্র আদর্শ, যে শ্যামলকে ভালোবেসে প্রতিভা এক নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। আমি তো তোমাকে ভালোবেসে নতুন স্বপ্ন দেখতে চেয়েছিলাম প্রতিভা। শ্যামল, ভেবেছিলাম সুখের রাজভোগ না হলেও দুঃখের খুঁতকুড়ো খেয়ে তোমায় নিয়ে খুব সুখে দিন কাটাবো। বাবার কাছে থাকলো একদিনে চোখের দেখা না দেখতে পেলে আমি যেন কেমন পাগলের মতন হয়ে যেতাম। কলেজ থেকে ফেরার পথে ওই মালিনী পুকুরে পাড়ে আমাদের দুজনে দেখা হতো। তারপর কত হাসি, কত ঠাট্টা, কত গান। ও আমাকে ভালোবেসেছো, কিন্তু কোনোদিন সহানুভূতি ছোঁয়ারে আমার পাশে এসে দাঁড়াও নেই। ঘৃণা করে আমার থেকে দূরে সরে গেছো। কখনো জানতে চাওনি কেমন করে কোন ষড়যন্ত্রের জালে আমি আটকে গেছি। কি লাভ? সেদিন কি তুমি আমার কোনো কথা শুনতে? সেই সুযোগটা তুমি আমায় দিয়েছিলে। হ্যাঁ, তুমি ছাত্র আন্দোলন করে যখন জেলে বসে আছে তখন বুঝতে পারিনি প্রতিভা যে রাজনীতি নেতারা আমাকে পেছন থেকে ছুরি মেরেছে। তারপর দুপক্ষ হাতে হাত মিলিয়ে কলেজ থেকে আমার নামটা কেটে বাদ। সেসব কথা কিছু জানতামই না। শুধু তাই নয় প্রতিভা, আমার বাবা যে আত্মহত্যা করেছে। তুমি কি বলছো শামু? হ্যাঁ প্রতিভা, হ্যাঁ। সেদিন একটা কাজের জন্য আমি সবার দরজা ঘুরে বেরিয়েছি। কেউ আছে আমার একটা কাজ দেবেন? কেউ আছে কিন্তু কেউ সেদিন আমার পাশে এসে দাঁড়ায়নি প্রতিভা। কেউ না। সেদিন একটু ওষুধ, একটা ডাক্তার, একটু পথ্যের জন্য আমি আমার মাকে ছটপট করে মরতে দেখে। কেউ সেদিন আমার পাশে এসে দাঁড়ায়নি প্রতিভা। কেউ না। তারপর রাজনীতি উঠতি তরুণ নেতা আমাকে সহানুভূতি দেখানোর জন্য নোটের বান্ডিল নিয়ে হাজির।
বলো ভাই শ্যামল, তোমার কত টাকা চাই? 20, 25, 50,000 মতো, চেয়ারও বেশি। টাকা দিয়ে পেলে কিনে নেবেন স্যার। আরে না না ভাই, আমি তোমাকে কিনছি না, কিনছি তোমার ট্যালেন্ট, তোমার প্রতিভা। অভাবের যন্ত্রণায় তোমার প্রতিভা কুমড়ে কুমড়ে কাঁদছে। এই নাও ধরো। এত টাকা দেবো, তবে একটা শর্তে। কি শর্তে স্যার? আমার সঙ্গে বেইমানি করা চলবে না। স্যার। অভাবের যন্ত্রণায় তোমার মা মরেছে, তোমার বাবা করেছে, তুমিও কি মরতে চাও? না স্যার, না, আমি মরতে চাই না স্যার, আমি বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচান স্যার। আরে ভাই, ভেঙে বললে চলবে না। এই নাও, এই নাও ধরো তোমার বাঁচার মন্ত্র। তবে একটা কথা মনে রাখবে, আমার নাম সাধু চরণ সিংহ, আমি রাবণ নিরোধের ছাত্র। বেইমানি করলে জানে মেরে দেব। তুমি কি করছো শামু? তুমি কি করেছো? শুধু পেটের জ্বালা, আর আর এই গোটা পৃথিবীর পুরো আক্রোশ মেটাতে সেদিন আমি শ্যামল থেকে সাবু হয়ে গেছি গো প্রতিভা। জানো প্রতিভা, জানো? দেখো না, দেখো না, দেখো না, দেখো না, ওই নাম ধরে তুমি আমাকে আর দেখো না। কেন কেন প্রতিভা, কেন? মেঘের উপর স্বপ্নের প্রাসাদ কখনো চিরস্থায়ী হয় না। জীবনে দমকা হাওয়া সেটা ভেঙে চূড়া বা নতুন সাজে সাজিয়ে দেয়। তাই তো প্রতিভা আজ তোমার ভালোবাসা ভুলে সে নতুন জীবনের পথে পা দিতে চলেছে। না না প্রতিভা, না, তুমি আমি ফাঁকি দিয়ে কোথাও যেতে পারো না প্রতিভা, কোথাও না। পারি না মানে? কে কে আমাকে আটকাবে? ওই শামু মস্তান, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা। ওই ঘৃণার মাটিতে আমি এবার বিশ্বাসে বীজ পুঁতবো। তুমি দেখে নিও, আবার আবার আমি সাবু থেকে শ্যামল হয়ে উঠবো। প্রতিভা, তুমি বাঁচানো গো প্রতিভা, নলে যাবে একটু একটু করে তলে যাচ্ছি প্রতিভা, আমি যে তলে। তলি জট হলো তোমার নিয়তি, যে নিয়তিকে তুমি নিজেই সৃষ্টি করেছো। ওই বাংলার ঘরে ঘরে প্রতিটি যুবক অভাব যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছে। তারা তো তোমার মতো শ্যামল থেকে শামু হয়ে উঠছে না। হবে, হতেই হবে। আজকের দিনে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ লক্ষ সাপের দল কেলবেল কেলবেল করছে, আর আমাদের মতো নেতা মন্ত্রীরা তাদের মাথায় চড়ে কালীয় দমন হয়ে নাচ দেখাচ্ছে। আনন্দে আপনি যতই নাচুন না কেন, তবু স্কুল বন্ধ করে সেখানে মদের কারখানা খুলতে পারবেন না। এমএলএ সাধু বাবু, নামটা তুমি ভুল বললে। সাধুর সঙ্গে চরণ সিংহ, সাধু চরণ সিংহ। জমিটা দাও কারখানা করে। স্যার, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি স্যার, আমার একটা কথা রাখুন স্যার। আমার জন্য কাউকে হাত জোড় করতে হবে না। স্কুলটা যখন আমি নিজেই জন্ম দিয়েছি, সেটা বাঁচানোর ক্ষমতা আমার আছে। তো সেটা যেভাবেই হোক না কেন। জিদ করছো কেন? আরে বাবা, স্কুলে লেখাপড়া শিখে গেলাম, তার চেয়ে মদের কারখানা হলে 10-20টা গায়ের লোক মনের সুখে নেশা করতে পারবে। একটা জনপ্রতিনিধি নেতা হয়ে আপনি স্কুল বন্ধ করে মদ খাবার কথা বলছেন। হ্যাঁ বলছি, কেউ বলে বাংলা শেখা খারাপ, কেউ বলে ইংরেজি শেখা খারাপ, আর আমি বলি লেখাপড়া শেখাটাই খারাপ। ঠিক কথাটাই বলেছেন। লেখাপড়া শিখলে মানুষ খালি জানতে চায়। আর লেখাপড়া না শিখলে আপনার মতন এমএলএ হয়। এই মাথা উঁচু করে কথা বলবে না। এই, মাথা উঁচু করে কথা বলার জন্য কিন্তু ভগবান মাথাটাকে ঘাড়ের উপর বসিয়েছে। সেটা বুঝি আপনি বোঝেন না। বুঝো না কেন? মেয়েরা হচ্ছে অবলা। ওদের মুখে বড় বড় কথা বলায় না। আপনারা কিন্তু খুব সহজে সবলদের সর্বনাশ করতে পারে স্যার। তাই নাকি? নিশ্চয়ই। চোরা বাড়িতে পা দিলেও হাতিকেও কিন্তু তলিয়ে যেতে হয় সাধু বাবু। চরণ, সাধু চরণ সিংহ বাবু। অর্থাৎ পা, তা সেটা যত বড়ই হোক না কেন, তাকে সব সময় শরীরের নিচেই থাকতে হয়। প্রতিমা, চরণ কখনো মাথার উপর উঠতে পারে না। প্রতিমা, কখনো না। মনে রাখবেন, আমি একটা জ্বলন্ত দেশলাই কাঠি, যাতে হাত দিলে আপনি হয়ে যাবেন পুড়ে ছাই। মেয়েটা দেখছে ভাগলপুরে গাইয়ের মতন একেবারে তেজি হয়ে উঠেছে। এই সাধু চরণ সিংহ, মুখ সামলে কথা বলবেন। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অনেক কথা সহ্য করেছি, কিন্তু আর করবো না। এই সালা সামো, তুই কাকে চোখ রাগাচ্ছিস?
জানিস ইচ্ছে করলে আমি তোকে কেঁচোর মতো পায়ে পিষে মারতে পারি। তার আপনি কোনোদিন পারবেন না, কখনোই না, কারণ আমার ক্ষমতার অষ্টে নেই। আজ একটা ছুঁচো গলা গাছায় উঠেছে। তার জন্য তো তুই আমার কাছ থেকে মোটা টাকা নিয়েছিস, তাহলে একটা মেয়ের কথায় ভুলে আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছিস কেন? আমি শুধু আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই, এই সামু বেঁচে থাকতে তার প্রতিমার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। কি বললি? ওই জমিতে যদি কেউ পা রাখতে চায়, সবার আগে সামু লাশটাকে ডিগে যেতে হবে। সামু নয় স্যার, এক প্রেমিকার প্রেমিকের কঠোর কঠিন প্রতিজ্ঞা, কথাটা ভালো করে মনে করে আমাকে অবজ্ঞা করে চলে গেল, তবু ওকে নিষেধাজ্ঞা করে কোনো লাভ হবে না, কারণ ওর মতন কাজের ছেলে যে আমার চাই। তাই তো ভাই বলে আদর করে ওর গালে আমি চুমু খাবো, সোহাগ করে কোলে বসাবো, তারপর ধীরে ধীরে ওদের প্রেমের আগুনটাকে আমি দ্বিগুণ ভাবে জ্বালিয়ে দেব। আর সেই আগুনে ওর প্রেমের প্রতিমাটা যখন দাউ 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 করে চলবে, তখন ওই শালা সব বাপ বাপ করে এসে আমার পায়ের তলায় আছড়ে পড়ে। মনে রাখ শালা, নামটি আমার সাধুচরণ। সবাই বলে আমি একটা বেটে বামন, আমার হতেই জীবন মরণ। অস্তমারি স্যার, কে? আমি নীলাদ্রি। আরে মাস্টার মশাই যে, কে আছিস? মাস্টার মশাইয়ের জন্য জল খাবারের ব্যবস্থা কর। তা মাস্টার কি চাই, ঠান্ডা না গরম? তা কোনোটারই প্রয়োজন নেই, প্রয়োজন শুধু তোমাকে। বলুন আমাকে আপনার কি প্রয়োজন? শুনলাম তুমি নাকি আমার লোক সামুর বিরুদ্ধে থানায় নালিশ করেছো, এই যে সামু নাকি জোর করে তোমার জমির দলিলে সই করানোর জন্য পুলিশ পাঠিয়েছিল। কেন পাঠিয়েছিল? যদি বলি আমি পাঠিয়েছিলাম। কে পাঠিয়েছিল তো আমার জানার দরকার নেই, আমি যার নাম জেনেছি তার নামে অভিযোগ করেছি। অভিযোগ তুলে না। কেন তুলে নেব? কেন তুলে নেবে না? এমএলএর লোকের বিরুদ্ধে অভিযোগ করো কোন সাহসে? এমএলএর লোক করেও তার আইন কানুন মেনে চলা উচিত। ওসব তোমাদের মতন সাধারণ পাবলিকের জন্য, আমাদের জন্য নয়। আমাদের বাড়িতে পুলিশ প্রশাসনকে মজুরি দিয়ে আইনের চাষ হয়। আমি জানি স্যার, আমি জানি অবর্তলে কিছু অফিসার আপনাদের হয়ে লাঠি ধরলেও সব পুলিশকে আপনি হিজড়ে বলে মনে করেন। সবাই হিজড়ে না হলে বেশিরভাগ পুলিশ যায় কিন্তু হিজড়ে, তাই তো তারা আমাদের বাড়ির নেমন্তন্ন খেয়ে জনগণের গলা জড়িয়ে ধরে নাচে। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। পুলিশের চেহারাগুলোর দিকে তাকালে আমার মাঝে মাঝে মনে হয় যে এই দেশের অর্ধেক হিজড়ে বোধ হয় ওই পুলিশের চাকরিতে জয়েন করে। তাহলে বাকি অর্ধেক কোথায় গেল? বাকি অর্ধেক মালার ফুলচন্দন দিয়ে আপনাদের মতো লোককে নেতা সাজিয়েছে। এই মাস্টার, সকল সব সিংহের সঙ্গে মস্করা করতে যাবে না। সকল ঠকরা সবই ছবল মারে। সিংহ জ্যান্ত মানুষের মাথা চেবিয়ে চেবিয়ে খা। আমি জানি স্যার, তা আমি জানি, তবে শকুনার বর্তমান দেশে নেই, খাদ্যাভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর সাপের ভুনা যতই বড় হোক না কেন এক খাইয়েই কুপকার। আর সিংহ জ্যান্ত মানুষের মাথা চিবিয়ে খাই ঠিকই, তবে তবে সে পশু, জঙ্গলেই তার বসবাস। তার মানে তুমি আমার সঙ্গে টক্কর লাগাতে চাইছো? মনে রেখো, আমার নাম সাধুচরণ সিংহ, আমি রাবণ রাজার ছাত্র। হাত লাগালেই স্বর্গবাস। সাবাস সাবাস সাধু বাবু সাবাস। আর আমি সেই স্বর্গে যাওয়ার জন্য আগাম বাজনাটা আমি বাজিয়ে দিয়ে গেলাম। রাত্রে আমার নাম কুসুম, এমএলএ বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করি, যাকে বলে কাজের মেয়ে। দিনরাত বৌদিমণির বকুনি খেয়ে আমার পেট ধরে, তবে একজনের মুখ থেকে একটু মিষ্টি কথা শুনতে পাই, সে হচ্ছে এবারে দিদিমণি। মেয়েটি খুব ভালো, যেমন কথাবার্তা তেমনি ব্যবহার। আর এমএলএ বাবুর তো কোনো
তুলনাই নেই। সারাক্ষণ আমার পিছনে ফেউয়ের মতো পড়ে। পৃথিবীতে যত বদগুণ আছে সব ওনার মধ্যেই আছে। যখন আমি রান্না করি, বাসন মাজি, কাপড় কাচি, ঘর ঝাড় দিই, তখন উনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বেঁধে ঘর। মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বেঁধে ঘর। যত আছে নোংরা সবই ঠেকরা মেরে ঘর থেকে তুললাম, ঘরে ফিরিয়ে দে না হাত। মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বেঁধে ঘর। মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বেঁধে ঘর। কি সুন্দর গান গাইলি মাইরি কুসুম, শুনে একেবারে মন প্রাণে ভরে গেল। এই চল না দুজনে মিলে খোলা মাঠে গিয়ে হাত ধরাধরি করে ছুটি। আজ রাতে কি খাবেন, ভাত নাকি রুটি? রুটির সঙ্গে মাংস, বেশ করছি মুরগির নরম নরম মাংস। ওদিকে তাকিয়ে দেখুন, আপনার দিকে নজর রয়েছে রাজহংস। কংসরাজের মতো ওদেরও আমি খাঁচাই পুরে নেব। সরে দাঁড়ান, বাকিটা আমি ছাড় দেব। আচ্ছা কুসুম, তুই কি একটু মিষ্টি করে কথা বলতে পারিস? আগে বৌদিমণি বলেছে। বৌদিমণি তোর কাছে সব, আমি কি কেউ নই? এই বলুন। তোর নামটা যেমন কুসুম, তোর শরীরটাও তেমনি আর তাই দেখে বুঝি আপনার জিভে জল আসছে। আসছে মানে? এই জানিস, তুই যখন আমাকে খেতে দিস তখন আমি তোর এই রসালো মুখটাই দেখি। সরে দাঁড়ান, সন্ধ্যা হয়ে এলো, আমার এখন অনেক কাজ বাকি। আরে দাঁড়া, তোর সঙ্গে অনেক কথা আছে, একটু কই। ওগুলো আপনার পুরনো কথা, ওগুলো আমার কাছে বাসি হয়ে গেছে। বাসি নয় রে, সত্যি বলছি, আমি তোকে নিয়ে যাব বোম্বে কিংবা কাশি। আপনার কথা শুনে পাচ্ছে আমার হাসি। তুই বিশ্বাস কর, আমি না তোকে ভীষণ ভালোবাসি। পলতা দিয়ে কখনো পাইস না হয় রাজকুমার আর ঝিয়ের ভালোবাসার গল্প সচরাচর শোনা যায় না। তুই বিশ্বাস কর, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি আপনার ছলনা। তাহলে বল কি তোর বায়না? না ওসব আমার কিচ্ছু চাই না। দাঁড়া, শোন, আজকে আমাদের বাড়িতে পার্টি হবে বুঝলে। সেই ফাঁকে তুই চুপি চুপি বাখার বাড়িতে চলে আসবি। তুই আর আমি দুজনে মিলে আলাদা করে পার্টি করব, যাকে বলে মৎস্য। এ বাড়িতে তো সারা বছর মাছ লেগেই আছে, তাজ নতুন করে বাখার করে কাজের মেয়ে নিয়ে কিসের এত মাছ? ইউ শাট আপ! এতদিন এ বাড়িতে আছিস আর বাড়ির কোনো খবর রাখিস না? আমার ঠাকুরজি বিয়ে পাস করেছে আর তাই তার ব্রাদার সাহেব পার্টি দিচ্ছে, পার্টি যাকে বলে মাছা। বৌদিমণি? হোয়াট? আমি বৌদিমণি? তবে কি? ম্যাডাম বলবি, ম্যাডাম। বুঝলাম ম্যাডাম। এখন যা, একটু বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে ফেল, বাইরে থেকে লোকজন আসবে তো। যাচ্ছি। দিনটা ধোয়া মোছা করতে করতে আমার হাতে তো একেবারে হাজা ধরে গেল। আরে তাতে কি হয়েছে? তুই তো আর এলি থেলি বাড়িতে কাজ করিস না। দস্তুর মতো এমএলএ বাড়ির ছিল। নিশ্চয় বাজারে আমার কদর কি। আন্ডারপ্যান্ট? ভবানী, তোমার এই ভুল বাণীগুলো স্ট্যান্ড করো, স্ট্যান্ড। ইউ সিট আপ! ক্লাস 4 পর্যন্ত পড়েছে বলে তোমরা সবাই আমার ভুল ধরছো। ওটাই না। জানো, আমার ঠাকুরঝির মতো যদি আমার বিয়ে পাসটা থাকতো তাহলে দেখতে সবাই আমাকে সালাম করতো। সালাম ম্যাডাম, আপনাকে হাজারো সালাম। তার মানে তুইও আমাকে উপহাস করলি? না ম্যাডাম, পরের সালামটা আগেই সেরে রাখলাম। তাই নাকি? হ্যাঁ। কিসের জন্য? এর জন্য যে আপনার কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক দেখে সত্যই কোন স্কুল বা কলেজের ম্যাডাম বলে মনে হয়। কুসুম ঠিক কথা বলেছে। ইউ আন্ডারপ্যান্ট, বাট আমার ননদ নট আন্ডারপ্যান্ট। ম্যাডাম, এখন যা, আর একবার সালাম করে নিজের কাজে যা। সে যাচ্ছে, তবে সামনের মাস থেকে মাইনে বাড়িয়ে না দিলে আমি কিন্তু আর কাজে আসবো না। কেন মাইনে বাড়াতে হবে কেন? আর বাড়বে নাই বা কেন? কাজ বাড়বে আর মাইনে বাড়বে না। যা বাবা, এর মধ্যে আবার কি কাজ বাড়লো? যা বাড়লো না। আপনার সঙ্গে চুপি চুপি পাখার ঘরে মচ্ছুপ করতে হবে, ম্যাডামকে কথায় কথায় সালাম জানাতে হবে, আর এদিকে মাইনে বাড়বে না। তুই তো শুধু তার মাইনেটাই দেখছিস, আর দুবেলা যে এ বাড়িতে ভালো মন্দ খাচ্ছিস তার দাম দিবি না। কি যে খাওয়াচ্ছ তা তোমরা খুব ভালো করেই জানো। কোনোদিন তো তোমাদের সঙ্গে একসাথে খেতে না
নাও না, নিজেরা খেয়ে যেটা বাসি হয় পরের দিন সেটা আমার পাতে পড়ে। কুসুম। ওই পচা খাবারের দাম যদি ধরো তাহলে মাইনের সঙ্গে কিছু অ্যান্টাসিডের দামটাও ধরে দিও। কুসুম। যাই পাখার ঘরে মৎস্য ভাবে তো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দিই। সালাম ম্যাডাম, আপনাকে হাজারো হাজারো সালাম। শুনলোর কথা ঝাঁঝটা শুনলে শুনে আর কি হবে, তুমি তো নিজেই গল বাড়িয়ে চটটা খেলে। তুমি না বলেছিলে কোনো কিছু লোভ দেখি আর মুখটা বন্ধ রাখবে? বন্ধ রেখেছিলাম তো, তুমিই তোর মুখটা খুলে দিলে। আরে বাবা, গরিবকে ভালোবেসে মিষ্টি করে কথা বললে তাতেই ওরা গলে যায়। তুমি তা না করে এমন ভাবে ফায়ারিং করো। এখন তো সব দোষ আমার। আর তুমি যে দিন রাত ওকে নিয়ে মাথায় তুলে নাচছো। রাইট, একদম ঠিক কথা বলেছো বৌদি। গরিব দিন আছি আমরাই তো ওদের মাথায় উঠে বসে থাকবো, যাতে ওরা কোনোদিন আমাদের ভণ্ডামির বিরুদ্ধে মাথা তুলতে না পারে। কামন কামন মাই সিটার কামন। ভবানী সিটার নয় সিস্টার। পরে ওই হলো সিটার আর মিটার ওই একই ব্যাপার। তোমার এই ব্যাপারগুলোকে একটু র্যাপার চাপা দাও বৌদি, কারণ তোমার এই শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা না ফাঁস হয়ে যাচ্ছে। গেছে তো আমার বইয়েই গেছে। আর এদিকে যে তোর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আসার আগে রেজাল্ট কি হবে তোমার জানা হয়ে গেছে। তাহলে আমার কাছ থেকে ভালোভাবে জেনে নে, তুই প্রথম 10 জনের মধ্যে একজন হয়েছে। এই দেখ তোর রেজাল্টের কাগজ। কি আমি তো পরীক্ষার হলে বসে ইচ্ছে করে উত্তর না লিখে সাদা খাতায় জমা দিয়েছিলাম, তাহলে পরীক্ষায় পাস করলাম কি করে? তোর খাতা তো আর সাদা ছিল না রে বোন, পরীক্ষকরা বাড়ি নিয়ে গিয়ে বই দেখে সব উত্তর লিখে দিয়েছে। এই তুমি কি করছো দাদা? লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে, যাদের উপর নির্ভর করছে তাদের চাকরি আর ভবিষ্যতের সম্পদ, আর তাদের ঠকিয়ে তো দাদাও কিন্তু অনেক কষ্ট করে অনেক দুঃখ করে এমএলএ হয়েছে কি ওইসব ফালতু ছেলে মেয়েদের ঠিকাদারি করার জন্য। তাহলে যা করেছি তোর ভালোর জন্য করেছি, বুঝিস না কেন? আর কিছু না হোক ওই সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে কম্পিটিশনের বাজারে জল ফেলে তুই একটা ছেলে তো ধরতে পারবি। বুঝলি? বুঝলাম, কিন্তু জাল সার্টিফিকেটের জন্য যে ছেলে ধরবো সেও যদি জালিমাল হয়, জনগণের সঙ্গে জোচ্চুরি করে তুমি হয়তো নিজের জীবনটা তৈরি করেছো দাদা, কিন্তু কিন্তু এইভাবে নিজের মনের জীবনটা তুমি নষ্ট করে দিও না। তোমার জীবন কেন নষ্ট হবে কাকুলি? তোমার দাদা তো ঘরে বসে তোমার ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। এই মেয়েটা কেন যে দিন রাত আলতু ফালতু কথা বলছে বলুন? আমি কেমন করে বলবো? ডাক্তার দেখাতে হবে। আপনাদের তো নার্সিংহোম আছে, ওখানে ভর্তি করিয়ে ভালো ডাক্তার দেখে একটু চিকিৎসা করান তো। ওখানকার ডাক্তার দেখিয়ে কোনো কাজ হবে না দাদা, কারণ তোমার সঙ্গে হাত মিলিয়ে উনি যে নার্সিংহোমে নকল ওষুধের ব্যবসা চালাচ্ছেন তা আমি জানি। ওনারা নকল ওষুধের কারবার করছেন বলেই তো পুরো 3 তলা বাড়িতে থাকছে, তবে তবে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে। মনের পশুকে সুখী রাখার জন্য মানুষ চিড়িয়াখানার খাঁচায় বন্দি করে, তার জন্য খাদ্য থাকে, ডাক্তারের ওষুধ থাকে, তবু সে সবসময় মুক্ত জীবনের স্বাধীনতার সাথটাকেই খুঁজে বেড়ায়। ভারতবর্ষের স্বাধীনতা আমাদের ব্যাংকের খাতায় সুখের অঙ্কটা লিখে দিয়েছে রে বোন। এখানে ক্ষমতার নেতার বোধনের বাজনা বাজে, ভোগের আনন্দে নাচের ছন্দ ঠিক হয়। জানি দাদা জানি, মনের মন্দিরে সুখের প্রতিমাটা ভেঙে চোরমার হয়ে গেলেও তবু সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাকে নাচতে হবে, আর তোমাদের তালে তাল মিলিয়ে আমাকে নকল সুরের গান গাইতে হবে। তাহলে আর পাগলামি না করে নাচ গান শুরু করে দে। পার্টি স্টার্ট করে দে। Come on, my sister, now your start party. 1, 2, 3, start! চুপি 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 চুপি
গেছে এসে গেছে এই টুপিওয়ালা, সব রকমের সব সাইজের টুপি আছে বাবু। আজ আজ আমি আপনাদের সবার মাথায় কিন্তু এই টুপি পরাবো, টুপি। টুপি চাই বাবু, টুপি। এই হুটপট করে এমএলএ বাবুর বাড়িতে ঢুকে পড়লে কে তুমি? টুপিওয়ালা, টুপিওয়ালা? এইসব পাবলিকের মাথায় টুপি পরানোই হচ্ছে আমার কাজ। আরে আরে সত্যদা না, তা এতদিন কোথায় ছিলে? স্বর্গে, স্বর্গে। সেখানে এই টুপির ব্যবসা শেখানোর জন্য একটা কলেজ আছে। হ্যাঁ, আর সেই কলেজে এইসব পাবলিকের মাথায় টুপি পরানোর কায়দা কানুন শিখছিলাম। আমাকে চিনতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, তোমাকে? হ্যাঁ হ্যাঁ, পারবো না মানে? আরে তুমি তো করোনা ভাইরাস, হাত লাগালেই স্বর্গবাস। তাই দুনিয়ার সব লোকের মাথায় তো টুপি পরিয়েছ, কিন্তু কিন্তু এখনো তোমার নিজের মাথাটা খালি রেখেছো কেন? দেবো নাকি, দেবো নাকি একখানা টুপি? দেবো? এই স্টুপিড, তোর সাহস তো কম নয়। একজন এমএলএ কে টুপি পরাতে চাইছো? না না স্যার, না, সেই জন্যে আমি এখানে আসিনি। ন্যাংটোর বাড়িতে কি কখনো ধোপা আছে? তাছাড়া এখন আর কষ্ট করে কাউকে টুপি পরাতে হয় না স্যার। নিজেরা নিজেদের মাথায় টুপি পরার জন্য মাথাটা বাড়িয়ে দেন। টুপি, টুপি চাই বাবু, টুপি। আমাকে একখানা টুপি দিন, রং বেরঙের সুন্দর একখানা টুপি চাই আমার। কিন্তু তোমার মাথা তো খালি নেই মা। তোমার দাদার দেওয়া একটা অদৃশ্য টুপি আমি তোমার মাথায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে তবে সেটা কিন্তু তোমরা কেউ দেখতে পাবে না। যদি কখনো কোনোদিন ওই টুপিটা তুমি খুলে ফেলতে পারো, তাহলে সেদিন তোমাকে আমি একটা সত্যিকারের টুপির মতো টুপি দেব। আর সে টুপির নাম কি জানো? কি? জীবন। আমার সুখের জীবনটাকে আমি নিলামে তুলে আপনার দেওয়া জীবন টুপি আমি মাথায় তুলে নেব। তুমি? তার অগ্রিম দাম হিসেবে আপনার পায়ে একটা প্রণাম রেখে যাচ্ছি। তুমি আমাকে আকাশে এতক্ষণ পরে আমি তোমাকে পেয়েছি। পাগলামি করে আমার কাছ থেকে পার পেয়ে যাবে ভেবেছো, তাই নয়? আমার মানি ব্যাগটা ফেরত দাও, না হলে কিন্তু তোমাকে আমি মেরেই ফেলবো। এই ছোকরা, এমএলএর বাড়িটাকে কি তুমি উন্মাদের আশ্রম মনে করেছো? পুলিশ! হল, কে তুমি? কোথা থেকে আসছো? আগে আমি সরল বিশ্বাস, ওই মুর্শিদাবাদ থেকে আসছি। ওই পাগলাটা জোর করে আমার কাছ থেকে মানি ব্যাগটাকে কেড়ে নিয়েছে। মানি ব্যাগ? মানি কি জিনিস আমি চোখেই দেখিনি, তার আবার মানি ব্যাগ। শালা ভিখারি! এই গালাগাল দেবে না বলে দিচ্ছি কিন্তু। তোমার মানি ব্যাগে কত টাকা ছিল? আগে মানি ব্যাগ ছিল, কিন্তু মানি ব্যাগের মধ্যে মানি ছিল না। তাহলে ওই পাগলটার সঙ্গে ঝামেলা করছো কেন? আগে ওই মানি ব্যাগের মধ্যে সাধু বাবুর নামে একটা দামি চিঠি ছিল। আমার নামে চিঠি? কার চিঠি? কিসের চিঠি? ওই যে মুর্শিদাবাদের পঞ্চানন দাস, যিনি আগে এমএলএ ছিলেন, তিনি একটা চিঠি দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। মুর্শিদাবাদের পঞ্চানন দাস এমএলএ? কিছুই তো মনে পড়ছে না। ধাপ্পা ধাপ্পা সব ধাপ্পা। বেরো বেরো বলছি।
বলছি বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। না না ভাই, যেও না, দাঁড়াও ভাই, দাঁড়াও। সাধুবাবু, বৌদি, আপনারা এদিকে একটু আগে হেডকোয়ার্টার থেকে একটা ফোন এসেছিল আপনাদের বিরুদ্ধে গোপনে সিবিআই তদন্ত শুরু হয়েছে। হ্যাঁ, তাই নাকি? তাহলে মনে হয় ওই ছোকরাই সিবিআই অফিসার। আমারও মনে হয় তাই। ও ঠাকুরপো, আমাদের কি হবে গো? আপনারা ওনার সঙ্গে কথা বলুন, আমি আসছি, ওনার সঙ্গে কথা বলুন। ঠিক আছে। শোনো, ওকে আটকে রেখে ভালো মন্দ খাইয়ে দাইয়ে 20, 25, 50 লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে হবে। যাও যাও, ম্যানেজ করো। ঠিক আছে, ঠিক আছে। শোনো বাবা। হ্যাঁ বলুন। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এ বাড়িতেই থাকবে। আমি এ বাড়িতেই থাকবো? আপনি সত্যি বলছেন কাকিমা? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আমাদের পাঁচুর লোক, মানে আমাদের জানাশোনা লোক, তখন আর চিঠির দরকার নেই, তুমি থাকতে পারো। সত্যি আপনার তুলনা নেই কাকা বাবু। যাও বাবা, বাইরের ঘরে গিয়ে বসো। সেবার সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব আমার প্রিয় গোপাল। আগে না, আমার নাম প্রিয় গোপাল নয়, আমার নাম সরল, সরল বিশ্বাস। আর আসল কথাটা এখানে ওই কাকা বাবুর সঙ্গে। আর যেদিন সেটা ফাঁস করব, সেদিন এই অধম সন্তানকে আপনারা সবাই মার্জনা করবেন। মার্জনা। পাশের ঘরে গিয়ে বসি। এখন আসি। টুপি টুপি, কি সুন্দর ভাবে টুপি পরিয়ে দিল, অথচ কেউ বুঝতেই পারলো না। সত্যদা, তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো? হ্যাঁ, বিয়ে? আমার মেয়ের কবে, কোন দিন? বোধহয় 2-4 দিনের মধ্যে। 2-4 দিন? ওর মাটা মারা যাবার সময় সেই মেয়েটার কি কান্না গো! কান্না? আর সেই মেয়ে আজ কান্না ভুলে হাসি মুখে স্কুল মাস্টারি করছে। মাস্টারি? তুমি? আপনি মেসমশাই না? হ্যাঁ, না মানে মেসমশাই। তার আগে বলো, তুমি এখানে টুপি পরতে এসেছো কেন? পালাও পালাও, যদি বাঁচতে চাও তো এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। দাঁড়ান দাঁড়ান মেসমশাই, এই সন্ধেবেলায় আপনি একা যাবেন না। যদিও সন্ধ্যা আসছে মৌন মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, মহাশঙ্ক জাগিছে মৌন মন্থরে, দিক দিগন্ত বগুণ্ঠরে ঢাকা, তবু বিহঙ্গরে বিহঙ্গম। এখনই অন্ধ বন্ধ করো না পাখা। মেসমশাই, চিন্তা করো না, ও একাই বাড়ি পৌঁছে যাবে। নীলাদ্রি, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি সেই কথাটা বলি। আপনি যে কি কথা বলবেন তা আমি জানি। কি জানো তুমি? কোন অবস্থাতে উনি আমার জমিতে মদের কারখানা খুলতে পারবেন না। একজন এমএলএর সামনে দাঁড়িয়ে তুমি না বলছো, তোমার সাহস তো কম নয়। এই এমএলএ কিন্তু 5 বছর আগে গলবস্ত্র হয়ে আমার বাড়িতে ভোট ভিক্ষা করতে গিয়েছিলেন। এবার কিন্তু তার সুদে আসলে উসুল করবেন। ওই জমি না পেলে তোমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দাও। তাই নাকি? কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, দেশে আইন আদালত এখনো আছে। ওগো, তুমি কিছু বলো। তোমারও সময় হলেও আমি যে এখনো অমানুষ হয়ে যাইনি। যাও ভাই নীলাদ্রি, বাড়ি গিয়ে নিশ্চিন্তে তুমি তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো। আমি থাকতে কেউ কিছু করতে পারবে না। তা যদি করেন, চিরকাল আপনার কৃতজ্ঞ হয়ে থাকবো। ভেবেছিলাম বোনের বিয়েতে আপনাকে নেমন্তন্ন করব। সময় পেলে অবশ্যই যাব। একটু দাঁড়াও ভাই। ভাই নীলাদ্রি, আমার তরফ থেকে এই আশীর্বাদী হারটা তুমি তোমার বোনের জন্য নিয়ে যাও। বিয়ের দিন আমার হয়ে পরিয়ে দেবে। না না ভাই, যা হবার হয়েছে ভুলে যাও, আর অভিমান করো না, সংকোচ করে নাও, নাও আমার হয়ে পরিয়ে দেবে। দেব, নিশ্চয়ই দেব। আজ আপনি ওই গরিব মেয়েটার আর এক দাদার আসল অধিকার করলেন। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার, কোনোদিনও না। কি? আমার বাবার দেওয়া সোনার হার দান করে তুমি বাহুবা গুড়াতে চাও? তোরে এমএলএর নিকুচি করেছে। এই আমি চললাম। আরে দাঁড়াও, কোথায় চললে? বাপের বাড়ি। এই শয়তানি, বাপের বাড়ি গেলে কিন্তু গলায় পা তুলে দেবো। দাও, তবু আমি এখানে আর থাকবো না। আই এম গোয়িং। আরে দাঁড়াও, গোয়িং না, এখানে কামিং।
আচ্ছা ভবানী, এইরকম মোটা মাথা নিয়ে তুমি এমএলএর বউ হয়েছো? মানে বুঝতে পারলে না তো? এই হঠাৎ আজ আমি লক্ষিন্দরের লোহার বাসরে একটা ছোট্ট ফুটো করলাম। এবার ওদের সুখের সংসারে কাল সব হয়ে প্রবেশ করব, তারপর মাথা খাটিয়ে ঠিক করব কখন কার মাথায় ছবল মারব। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আজ আমার বিয়ে, কিন্তু আজ আমার মনে একটু আনন্দ নেই। ছোটবেলা থেকে যে মা বাবার আদরে আমি বড় হয়েছি, তারা যে আজ আমার কাছে কেউ নেই। আজ আমি বড় একা একা একা। জীবনে তোরি ঠিকানা হারিয়ে পাইনি যে মোহনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। জীবনে তোরি ঠিকানা হারিয়ে পাইনি যে মোহনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। কত না স্বপ্ন এঁকেছিলাম আমি হৃদয়ের টেনে ভাসে। কত না স্বপ্ন এঁকেছিলাম আমি হৃদয়ের টেনে ভাসে। মনের মানুষ হয়নি আপন, মনের মানুষ হয়নি আপন। হারিয়েছি ভালোবেসে, আমি হারিয়েছি ভালোবেসে। স্বজন হারানো ব্যথা জমাবুকে, স্বজন হারানো ব্যথা জমাবুকে, কে দেবে সান্ত্বনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। আমার ভাগ্য আমার সাথে করেছে যে ছলনা। আমার ভাগ্য আমার। প্রতিমা, এই প্রতিমা, আজ এই আনন্দিত নেই কেন? তুই দুঃখের গান গাইছিস বউ? দাদা। পুরনো স্মৃতি ভুলে তুই নতুন পথে চলা শুরু কর। দাদা। জানিস জানিস প্রতিমা, আজ আমার কি আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ আমার মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি তার দাদার কর্তব্যটা পালন করতে পারবো। তুমি তো দায়িত্বটা ছেড়ে ফেললি, বাঁচো। প্রতিমা। কিন্তু বর্দা, দাদা আমি তোমাকে ছেড়ে কি করে বাঁচবো বলো তো? কেন পারবি না বোন, কেন পারবি না? আরে বাবা, আমি তো তোকে আর খারাপ ছেলেতে তুলে দিচ্ছি না। বিরাট বাড়ি, 2-3টে গাড়ি, ব্যবসা আর অনেক কিছু। তুই খুব সুখে থাকবি রে বোন, সুখে থাকবি। ওসব কথা আর কোনো মেয়েকে বলে দিতে হবে না। ঘরে ঘরে আলো করার জন্যই তো এই মেয়েদের জন্ম। কাঁদিস না বোন, কাঁদিস না। কারণ তুই কাঁদলে আমি কি আর ধৈর্য রাখতে পারবো না? নে চোখে জল মোচ, দেখবি 2 দিন যেতে না যেতেই সব ঠিক হয়ে যাবে। দাদা, ও তোরা এখানে কথা বলছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা, আমি বুঝলাম কি তাড়াতাড়ি বিয়ের পিড়িতে প্রতিমাকে বসাও। আচ্ছা। লগ্ন তো বয়ে যাচ্ছে, ওদিকে বরপক্ষ বিয়ে শুরু করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আরে হ্যাঁ বোন, সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু শুধু আমি ভাবছি। কি ভাবছো দাদা?
আর যদি মাসিমা মেসমশাই বেঁচে থাকতেন, ওনারা ওনারা নিজের হাতে মেয়েকে সম্প্রদান করতেন। হ্যাঁ দাদা, আমি ছোটবেলা থেকে বাবার হাত ধরে নতুন জীবনে পথ চলা শুরু করেছি। বাবার আদর্শ আজও আমার জীবনে সন্ধ্যা তারার আলো হয়ে পথ দেখায়। তাই তো সব বন্ধন ছিন্ন করার আগে যদি একবার আমি তার দেখা পেতাম, তাহলে যে আমার জীবনটাই সার্থক হয়ে যেত দাদা। আমার যে জীবনটাই সার্থক হয়ে যেত। আজকের দিনে চোখের জল ফেলে চলার পথটাকে পিছল করে দিস না রে বোন। আমি বলছি মেসমশাই যদি বেঁচে থাকেন একদিন ঠিক ফিরে আসবেন। আরে সেদিন একটা পাগলের সঙ্গে হঠাৎ আমার দেখা, হ্যাঁ ঠিক যেন মেসমশাইয়ের মতো দেখতে, কিন্তু আমি জানি বাবা যে অবস্থাতে থাকুক, বেঁচে থাকলে একদিন সে আমার কাছে আসবেই আসবে। প্রতিমা জানো শ্রদ্ধা, আমার আজও মনে পড়ে বাবা আমাকে ছোটবেলায় কোলে নিয়ে কত বাঘ সিংহের গল্প শোনাতেন, আর আদরে সোহাগে আমার শিশু মনটাকে স্বর্গের ঠিকানায় পৌঁছে দিতেন। আবার আমি বড় হয়ে দেখেছি কোনো ঝড় বৃষ্টি মাথায় করে বাবা বাড়ি ফিরে চিৎকার করে বলতেন, আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিষিদ্ধ বেলা সখনো বরসা গগন আধার, ফেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজকে কি করলো, দে দোলে দোলে দে দোলে দোল। পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এই যক্ষ লক্ষ শিশুর অট্টরোল, আকাশে বাতাসে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল দে দোল দোল দে দোল দোল। বাবা তুই কে রে মা? আমাকে তুমি চিনতে পারছো না বাবা? আমি যে তোমার প্রতিমা। প্রতিমা? তোকে আমি কি করে চিনব রে মা? তুই যে হঠাৎ করে সবাইকে টুপি পরিয়ে তুই নিজেই টোপর পরে নিয়েছিলিস। তুমি কেমন আছো বাবা? আমাকে ছেড়ে তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? পায়ের নিচে এত বড় একটা পৃথিবী থাকতে আমার কি থাকার জায়গার অভাব আছে রে মা? সেদিন দেখলাম আমাদের বাড়িটা ভেঙে চুরে একটা ভূতের বাসা হয়ে পড়ে আছে, আর তোর মা যে আমার উপর অভিমান করে কোথায় গিয়ে লুকিয়ে বসে রইল তা কে জানে। তবে আজ তোর বিয়ে তো, আজ কিন্তু ঠিক আসবে। আর শোন, আমি যে এসেছি না এই কথাটা যেন ওকে বলিস নে, তাহলে ও যে আমাকে খুব বকাবকি করবে রে। মাসিমার ফিরে আসবে না মেসমশাই? কেন আসবে না? কেন আমি এসেছি আর ও আসবে না? না বাবা না, মা যে আর বেঁচে নেই। গুন্ডা দল তাকে খুন করেছে। কিছু হতে পারে না, কিছু নেই। কথা আমি বিশ্বাস করি না। এ দেশ গান্ধীজি নেতাজি বিবেকানন্দের দেশ। এই দেশের মানুষ কখনো মায়ের জাতকে মারতে পারে না রে মা, পারে না। মেসমশাই আজকের দিনেই
হ্যালো হ্যালো। না না না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এদেশ গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দের দেশ। এই দেশের মানুষ কখনো মায়ের জাতকে মারতে পারে না রে মা, পারে না। মেসমশাই, মেসমশাই, আজকের দিনে ওসব কথা চলে না মেসমশাই। স্বার্থের জন্য মানুষ তার নিজের বাবা মাকেও খুন করতেন, ভয় পায় না। তাই নাকি? হ্যাঁ মেসমশাই, এখন চলুন ওসব পোশাক ছেড়ে নতুন ধুতি পাঞ্জাবি পরে প্রতিমাকে সম্প্রদান করবেন। চলুন। সম্প্রদান? তুমি তুমি নিশ্চয়ই আমার মতো পাগল। মেসমশাই, না না মা, না, ওসব কাজ আমার দ্বারাই হবে না মা, ওসব কাজ আমার দ্বারাই হবে না। আজ আজ আমি আমার মেয়ের বিয়েতে শুধু পেট ভরে খাবো। বরং তুমি, হে বাবা, তুমি 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 আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো। তুমি তুমি আমার এই মেয়েটাকে সম্প্রদান করো বাবা, তুমি সম্প্রদান করো। ঠিক আছে, ঠিক আছে মেসমশাই, তাই হবে। দাদা, ও দাদা, হ্যাঁ বল ভাই। মেসমশাই যে বাড়ি ফিরে এসেছেন, এই খবরটা আমি বর পক্ষকে জানিয়ে আসি। বর পক্ষ, তাই যা ভাই, তাই যা। ও হ্যাঁ, প্রতিমা, এই হারটা তুই গলা পরে নে। তুমি কি গো দাদা, এত খরচার পর কেন আমার জন্য হার কিনতে গেলে? না না, এটা আমি কিনে নেই, তোকে আমি বলতে ভুলে গেছি। সেদিন সাধুবাবু নিজে এই হারটি আমার হাতে দিয়ে তোকে আশীর্বাদ জানিয়েছে। কি বলছো দাদা, যে আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে চাইছে, সে আবার আমাকে দেবার জন্য সোনার হার উপহার দিয়েছে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। না না, কোনো রহস্য লুকিয়ে নেই। ভদ্রলোক ভীষণ ভালো, হ্যাঁ, একেবারে বিপরীত চরিত্রের মানুষ। হয়তো তিনি নিজেই এই বিয়ের বছরে উপস্থিত থাকবে। হ্যাঁ। চল বোন চল, বরযাত্রীরা বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছেন, আগে বিয়ের কাজটা সমাপ্ত করি। চল, আসুন আসুন মেসমশাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাঁড়ালেন রাত্রি বাবু। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছে। হ্যাঁ, এসে গেছে পুরোহিত মশাই, এসে গেছে। তোমার মাথায় টোপর কেন বাবা? আরে টোপর তো থাকবে বরের মাথা। এটা পাগলা গালত নয়, রাজধানীর পারত্র যখন উঠেছে, নীলাদ্রি বাবুকে এখন থানায় যেতে হবে। আপনি কি বলছেন? আজ আমার বোনের বিয়ে, আর এ সময় থানায় কেন? আমাদের এমএলএ সাহেবের স্ত্রী থানায় ডায়েরি করেছেন, আপনি উনার বাড়ি থেকে একটা সোনার হার, নগদ 20,000 টাকা চুরি করেছেন। আপনি কাকে কি বলছেন? দাদা এখানকার যে নাম করা শিক্ষক, গ্রামের মানুষ তাকে দেবতার মতো ভক্তি করে, আর তাকে কি নাম? আমি কিছু বলছি না, আমাদের এমএলএ সাহেবের স্ত্রী নিজে থানায় অভিযোগ জানিয়েছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। সেদিন সাধুবাবু নিজে এই হারটি আমার হাতে তুলে দিয়েছেন। সালা, চুরি করে প্রশাসনকে সাক্ষী মানাচ্ছে, মাল সমেত হাতে নাতে ধরেছে। চল সালা, থানায় চল। না, দাদাকে এইভাবে থানায় নিয়ে যাবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, বাড়ি ভর্তি নেমন্ত্রিত লোক, বরযাত্রীরা সবাই চলে এসেছে। এইভাবে দাদাকে থানায় নিয়ে গেলে একটা যে কেলেঙ্কারি হয়ে যাবে। হবে হবে, কেলেঙ্কারি হবে, তাতে তো ভয় কিসের? দুনিয়া জুড়ে লোভ লালসার ক্ষমতার টুপি উঠছে। সেই টুপি কখন কার মাথায় পড়বে তা কেউ জানে না। ওই টুপি বদলালেই পরিচয় বদলাবে। রাজা ভিখারি হবে, সাধু চোর হবে। যেমন যেমন নীলাদ্রি আজ চোর হয়েছে। চোর চোর চোর। এর মধ্যে নিশ্চয়ই কোনো ওদের ষড়যন্ত্র আছে, আর তার সঙ্গে এই দারোগা বাবু যোগ দিয়েছেন। বিয়োগ করে দেব, বিয়োগ করে দেব। শুধু বিয়ের পোশাকটা পরে আছো বলে তোমার গায়ে হাত তুললাম না, তোমার দাদাকে থানার লকআপে ঢুকে এর জবাবটা আমি দিয়ে দেব। জানি জানি, বাম হাতে সাধুচরণের ঘুষের টাকাটা পকেটে ঢুকেছে বলেই ডান হাতে লাঠিটা আচায় তো পড়ে উঠেছে। কোনো কথা নয়, চল সালা, থানায় চল। আমি আমার দাদাকে কিছুতেই থানায় নিয়ে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। যেতে দে। আমাকে যেতে দে রে বাবু। আমি বোকা, ভীষণ বোকা। তাই ওদের মতো কাল সাহেবকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছিলাম। দারোগা বাবু, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে? কি অনুরোধ? দয়া করে
দয়া করে আমাকে সামনে দরজা দিয়ে না নিয়ে গিয়ে আমাকে পেছনে দরজা দিয়ে নিয়ে চলুন। চুপ শালা, চোরের আবার লজ্জা কিসের? আজ তোকে গোটা গ্রাম ঘুরিয়ে তবে থানায় নিয়ে যাবো। এই, থ্যাংক ইউ সো মাচ জটিলেশ্বর বাবু। আসলে আপনি সাধু বাবুর গাড়িতে চড়ে এই সরকারি কাজটা করতে এসেছেন। আর গাড়ি চড়ে কি কাজ করছি সেটা তোমাকে দেখতে হবে না। কি করে দেখবো? হ্যাঁ, কি করে দেখবো স্যার, কি করে দেখবো? কারণ সাধু বাবু দুজনে চোখেই চাঁদির চশমা পরিয়ে রেখেছে। একদম চিৎকার করে কথা বলবেন না। কেন ভুলে যাচ্ছেন যে আমরা কিন্তু একই গোয়ালের গরু? শুধু আপনার একটা সরকারি লাইসেন্স আছে আর আমার বেসরকারি, কিন্তু আমরা দুজনেই সালাম আসতাম। সরকারি ক্ষমতার এবার ভালো করে দেখে দিচ্ছে। এই শালা চল চল। দাদা প্রতিমা, এই মিষ্টি বোনটি আমার, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমার জন্য তুই করে চিন্তা করিস না। তুই মেয়ে সমস্যাকে নিয়ে বিয়ের কাজটা সেরে নে। আমি কাল সকালেই থানা থেকে ফিরে আসবো রে। দাদা, আমি তোমাকে যেতে দেবো না দাদা, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। সিরে বোন, ভালো থাকে, সুখে থাকে। চলুন চলুন অফিসার। হ্যাঁ চল। দাদা, 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 তুমি সরে যাও। দাদা, সরে যাও। কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। সত্যের জয় একদিন হবেই হবে। আমার বিশ্বাস মাস্টারমশাই একদিন ঠিক ফিরে আসবে। তার আগে বলো, তুমি কেন এখানে এসেছো? আমাদের সর্বনাশের খবরটা নেবার জন্য বুঝি ওই সাধু বাবু তোমাকে পাঠিয়েছে? না না প্রতিমা, না, সাধুচরণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্রতিমা। তাই তোমায় বিদায় বেলা সাক্ষী থেকে আমি এক নতুন প্রায়শ্চিত্তের মন্ত্র উচ্চারণ করতে এসেছি। এ বাড়িতে আর কোনো মন্ত্র উচ্চারণ হবে না শামু। হিমাদ্রি, বরযাত্রীরা বর তুলে নিয়ে চলে গেছে। প্রতিমা, এই দুঃসংবাদটা শোনার পর প্রতিমা বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। না 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 না, দুঃসংবাদ বলো না, দুঃসংবাদ বলো না। আমার মা মরা অনাথিনী মেয়েটার জীবনে ওই নিয়তির এত বড় অভিশাপ এসে পড়তে পারে না, পারে। তুই ঠিক বলছিস হিমাদ্রি? নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা কারণে শামু। তাই তো আমার বুক ভরা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলতে বাধ্য হচ্ছি, যা ঘটেছে তা সম্পূর্ণ সত্যি। ভগবান, আমি কোথায়? প্রতিমা, কি বাবা? বাবা, তোমার চোখে জল কেন? এই হিমাদ্রিদা, তুমি নীরব কেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনারা নিশ্চল পাথর হয়ে গেছেন কেন? বলুন 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 বলুন। তবে কি আমার নবজীবনের বোধনের আগে বিসর্জন হয়ে গেল? তবে আর কি নিবি ফেলো সমস্ত রঙিন আলোক মালা, ভেঙে দাও আমার বাসর ঘর, আমার এই কোণে সাজ খুলে ফেলে দিয়ে তোমরা আমাকে নতুন সাজে সাজিয়ে দাও। আমি যে লগ্ন বসটা, না, আমি বেঁচে থাকতে থাকতে তোকে আমি লগ্ন প্রশ্ন হতে দেব না। আজ রাতের মধ্যে যেমন করে হোক তোকে পাত্রস্থ করে তোর জীবনের হাসি খুশি আবার আমি ফিরিয়ে দেব রে মা, ফিরিয়ে দেব। ঠিক বলেছেন আপনি। আজ রাতের মধ্যে বিয়ে না হলে প্রতিমা যে লগ্ন ভ্রষ্ট হবে। কিন্তু এত রাত্রে কোথায় পাবো পাত্রের সন্ধান?
কেই বা এই অবস্থায় আমার বোনকে বিয়ে করতে রাজি হবে? তাই তো আমি আর বিয়ে করব না। আমি ওদের অত্যাচারের জ্বলন্ত উদাহরণ হয়ে এই গ্রামের মাটিতেই দাঁড়িয়ে থাকবো। আর ওদের সমস্ত আনন্দ উৎসবের লগ্নকে আমি আমার প্রতিশোধের আগুনে পুড়িয়ে ছাই করে দেবো, ছাই। না না রে বোন, না, মেয়ে হয়ে অমন কথা বলতে নেই রে বোন। তবু তবু আমাদের তো একটা কর্তব্য আছে। হ্যাঁ হেমাদ্রি, হ্যাঁ, এত ঠিক কথা বলেছিস। আজ রাতের মধ্যে বিয়ে না হলে সবাই সবাই ওকে অলক্ষ্য অপয়া বলে কেউ কে বিয়ে করতে রাজি হবে না। তুমি তুমি আমার এই মামরা মেয়েটাকে বিয়ে করবে বাবা? না বাবা না, দ্বিতীয়বার এই ভুল করবো না বাবা। না আমি ভুল করবো না। না রে মা, না, ভুল নয় রে, ভুল নয়। সুস্থ মানুষের কারবার তো তোরা অনেক দেখলি। এইবার এই আধ পাগল বাবাটার উপর একটু ভরসা কর। ওরে মা, তোরা সবাই সত্যকে খুঁজে বেড়াস বইয়ের পাতায় পাতায়, আর এ পাগল সত্যকে খোঁজে মানুষের মনে। তাই তো পাগলদের চোখে কখনো চশমার দরকার হয় না রে মা, পাগলদের চোখে কখনো চশমার দরকার হয় না। কিন্তু আপনি জানেন না, এই সমাজ আমাকে বিরোধী গুন্ডা মস্তান বলে জানে। যারা সমাজের ক্ষতি করে তারাই তো সমাজ বিরোধী। কিন্তু এই বর্তমান দিনে কে সমাজ বিরোধী নয়? কিন্তু এই পদ্মাকর মাটির পুতুল নয় যে বিয়ের পরে বিসর্জনে মন্ত্র পড়ে তাকে জলে ভাসিয়ে দেবে। ভুল ভুল মা, ভুল। ওর চোখের দিকে তাকিয়ে দেখ, এক রাস বারুদ যেন ওর মধ্যে চাপা পড়ে আছে, আর তুই সেই বারুদে আগুন দে। তোর অপমান আর লাঞ্ছনার তুফান তুলে তুই এই আগুনে ঝাঁপিয়ে পড়। পঞ্জীভূত বেদনার ফুটন্ত লাভা দিয়ে লেখা হোক নতুন পঞ্জিকায় এক নতুন বিস্ফোরণের পবিত্র তিথি। আমি বুঝেছি তোমাদের প্রচ্ছন্ন ইঙ্গিত। ভুলের বাঁধ ভেঙে জোয়ার এসেছে আমার মনের কোণে। তাই তো আত্মসমর্পণই হলো আমার একমাত্র মুক্তির পথ। বেশ, তবে তাই হোক। ওই বারুদের স্তূপের পর বসবে আমার বাসর ঘর। আকাশে ঈশান করে যে কালো ছায়া পড়েছে তাকে আমি আমার প্রতিশোধের প্লাবন করে তুলব। আজ এই বিয়ের মন্ত্রে বাজবে আগামী দিনের শত্রু সংহারের বলির বাজনা। এসো এসো সমু, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। প্রতিমা, আমি জানি না প্রতিমা কোন প্রতিকারহীন অত্যাচারের বিরুদ্ধে তোমার উজ্জ্বল অভিশাপ, কিন্তু আজ আমি বুঝছি, সকলের সামনে কথা দিচ্ছি, আজকে লগ্নে শ্যামল মৃত্যু হলো, আর এই শ্যামল কোনোদিন কোনো পরিস্থিতিতে তার প্রতিমার কোনো ক্ষতি হতে দেবে না। সুখে দুঃখে মরণে সব সময় তোমার পাশে থাকবে। তাহলে আমার সামনে তোমরা দুজন দুজনের হাতে হাত রাখো। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, বিয়ে হচ্ছে, বিয়ে, আমার বোনের বিয়ে। যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম।
বিয়ে করবে না? আমি যে গরিব বাড়ির মেয়ে। স্টপ! একজন নামকরা এমএলএ বাড়ির কাজের মেয়ে হয়ে ওই কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা কেন করবে বৌদিমণি? লজ্জাকে কবজা করব বলেই তো এসব কথা বলছি। তাই নাকি? নিশ্চয়ই। এবার একটা নতুন খবর শুনলে তুমিও একেবারে আশ্চর্য হয়ে যাবে। তুই সত্যি বলছিস কুসুম? একদম সত্যি। তাহলে স্টপ না করে ওপেন টক কর। আচ্ছা তোদের বাড়ির পাশেই তো নীলাদ্রির বাড়ি, তাই না? আগে হ্যাঁ, আর শুনেছি কাল রাতে পুলিশ তাকে হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে গেছে। তাই নাকি? শুধু কি তাই, শুনেছি প্রতিমাদের বিয়েটাও ভেঙে গেছে। বাবা বাবা, বিউটিফুল ভাষণ, ভেরি ভেরি গুড নিউজ। বৌদিমণি, এই খবরটা দেওয়ার জন্য না তোকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তোমাকেও ধন্যবাদ না জানিয়ে পারলাম না বৌদিমণি। অপরের দুঃখে দুঃখিত না হয়ে আনন্দে হাততালি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে শোন শোন, এই খবরটা দেওয়ার জন্য আজ থেকে তুই 200 টাকা করে বেতন বাড়া পাবি। তা না হয় পাবো, কিন্তু বৌদিমণি এমন ঘটনা যদি তোমার ননদের জীবনেও ঘটতো তাহলে কি তুমি ভেরি গুড বলে হাততালি দিতে পারতে? এই হারামজাদি মেয়ে, একটা ছোট লোকের মেয়ের সঙ্গে তুই একটা ভদ্রলোকের মেয়ের তুলনা করছিস। ভদ্রলোকের পরিচয়টা কারোর গায়ে লেখা থাকে না বৌদিমণি। তাই তো তোমাদের স্বরূপ চিনতে আমার ভুল হয়েছে। হবেই তো, তাই ছোট লোক বলবো না তো কি ভদ্রলোক বলবো? ভুল বলছো বৌদি। তুমি যাদের ছোট লোক বলছো তারা কিন্তু সারা জীবন তোমাদের সেলাম দিয়ে এসেছে, আর জোর করে তুমি তাদের জমি কেড়ে নিতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি, আর ওই জমি আমাদের দিতেই হবে, তা সে যেভাবেই হোক। তাই বুঝি ষড়যন্ত্র করে তুমি প্রতিমার বিয়েটা ভেঙে দিয়েছো? চুপ কর, মুখটাকে স্টপ কর। একজন এমএলএ এর বোনের মুখে ওইসব কথা মানায় না। এমএলএ হলে হয়তো সত্যি কথা বলা যায় না, কিন্তু এমএলএ এর বোনের জন্য তো তেমন কোনো আইন নেই। ভুল বললেন, আপনি ভুল বললেন ম্যাডাম। কে বললে আইন নেই? এখন তো এমএলএ এমপিদের বাগানে আইনের চাষ হয়, কারণ ওনারাই তো এখন কলির ভগবান। তার মানে তুমি আমাদের বাড়ি থেকে আমাদের বিরুদ্ধেই কথা বলছো? ওর বলাতে আমাদের কিছু যায় আসে না, কারণ গরম জলে তো আর ঘর পড়ে না। হ্যাঁ, গরম জলে ঘর পড়ে না ঠিকই, কিন্তু মনটা পড়ে। কথার তীর জায়গা মতো ছুটতে পারলে রাজা প্রজা সবাই ঘায়েল হয়ে যায়, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না। হুয়ারিও কে আপনি? উইদাউট পারমিশন আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন। গেট আউট, আই সে ইউ গেট আউট। নো গেট ইন ভাই, গেট ইন। শোনো, আমার ঠাকুরজি না তোমাকে চিনতে পারেনি। আরে বাবা, কি করে চিনবো? কোথাকার কে তার ঠিক নেই, তাকে কি না? চুপ কর তো, সব সময় হট টেম্পার দেখাস না। ওরে, আমি তোকে যেই ছেলেটার কথা বলছিলাম ও তো সেই ছেলেটা। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সরল বিশ্বাস? আগে হ্যাঁ। আই এম সরি, আমাকে মাফ করে দেবেন। আরে না না না, ওভাবে বলবেন না। সত্যিই তো আমি একজন সামান্য মানুষ। তবু আপনার পোশাকটা যথেষ্ট দামি। তাছাড়া এই বাড়িতে মানুষের চেয়ে তার পোশাকের দামটা বেশি করেই দেখা হয়। কথাটা কিন্তু দিদিমণি একদম ঠিক বলেছে। কিন্তু বিশ্বাস করুন, এত দামি দামি পোশাক পরার মতো ক্ষমতা আমার নেই। তবু দারোগা বাবু জোর করে আমাকে এগুলো কিনে দিয়েছেন। তাই নাকি? দারোগা বাবু কিনে দিয়েছেন, কিন্তু জোর করে এগুলো কিনে দিয়েছেন কেন? আরে তাতে কি হয়েছে, আমরাও কিনে দেব। এর চেয়ে অনেক দামি পোশাক কিনে দেব। কোট, বুট, টাই, প্যান্ট, আন্ডারপ্যান্ট। সে কি, আন্ডার প্যান্টও কিনে দেবেন? আরে না 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 না, এত সব উপহার নেওয়াটা আমার বোধহয় ঠিক হবে না, কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। ঠিক আছে, ওইসব উদ্দেশ্য ভুলে গিয়ে এখানে দিন দশেক ঘুরুন ফিরুন, মদ মস্তি করুন, তবেই না হয় বাড়ি ফিরে যাবে। হ্যাঁ, বাড়ি ফিরে তো যাবোই, তবে বাড়ি ফেরার আগে একটা জিনিস না নিয়ে গেলে তো আমার বাড়ি ফেরা ঠিক হবে না। তাই প্রথমেই আমি কাকিমার একটা ছবি তুলে রাখবো। কেন আমার ছবি তুলবে কেন? আমার ছবি তোমার কি কাজে লাগবে? আরে দরকারে লাগবে, কারণ যাদের কাছে থেকে এত আদর আপ্যায়ন পাচ্ছি তাদের একটা জলজান্ত প্রমাণ তো আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্টাইলে দাঁড়াচ্ছি, তুমি আমার ছবি তোলো। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ কাকিমা একটু হাসুন। ওকে বোন, তোমার একটা ছবি তুলি। না, তুলবেন না, কারণ একই মোবাইলে মালকানি ও চাকরানির ছবি তুললে আপনার খাওয়া থাকা সব বন্ধ হয়ে যাবে। তখন সব ছবি আর কোনো কাজেও লাগবে না। তার চেয়ে বরং আপনি বৌদিমণির আরো একটা ছবি তুলুন। সালাম ম্যাডাম, আপনাকে হাজারো সালাম। ম্যাডাম, আপনার একটা ছবি তুলি। না, আমার ছবি কেউ তুলুক, সেটা আমি পছন্দ করি না। বুঝেছি, আপনাকে প্রথম দিন দেখেই আমি বুঝে নিয়েছি
আপনি আসল ছেড়ে নকলের পিছনে দৌড়ান না। বাবু, নকলি রাজপ্রাসাদে নকলি রাজকন্যা হয়ে যে আমাকে বেঁচে থাকতে হবে। সে বাঁচার স্বাদটা যদি ভালো না লাগে তাহলে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা জীবনের সামনে দাঁড়াচ্ছেন না কেন? সেই জীবনটা কোনোদিন হয় তোমাকে ধরা দেবে না, সেই জন্যে। ওরে তোরা সব কি বলা বলি করছিস? বলছি টাকা থাকলে হয়তো দেশ বিদেশ ভ্রমণ করা যায়, কিন্তু তীর্থ দর্শনের পূর্ণ অর্জন করা যায় না। তার জন্য গুরুর কাছে দীক্ষা নিতে হয়। এসব আপনি কি বলছেন? গুরু তো মেনে রাখে রাখে, কিন্তু সত্যিকারের শিষ্য হতে পারি কজন? মনের জানালা খুলে যেদিন বেরিয়ে আসতে পারবো সেদিন আমি বলতে পারবো যে মানুষ নিজে গুরু, আবার নিজে। এই ছোকরা, এমএলএর বোনকে পটাচ্ছ, তুমি কে হে হরিদাস? নট হরিদাস পাল, ও তো গোপাল। আরে না না না, গোপাল নয়, গোপাল নয়, আমি সরল, সরল বিশ্বাস। আরে আরে ভাই সরল, এই কদিনে যে একেবারে ভুল পাল্টে ফেলেছো। এতদিনে মনে হচ্ছে তুমি একটা মা। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমার এই ওপরের ছালটা খুলে দিলে ভেতরের আসল মালটা বেরিয়ে যাবে। থাক, তোমার এই আসল মাল চাপা থাক। এখন আমাদের আদরে বাদর হয়ে লাফাতে লাফাতে যেখানে যাচ্ছিলে সেখানে যাও। কাকলি, তুই ওর সঙ্গে যাবি তো যা। আমি জানি মনে মনে তোর যাবার ইচ্ছে আছে, কারণ তুই তো কখনো ঘর ছেড়ে বাইরে বেরোস না। পথের ডাক না পেলে কেউ কখনো ঘাট ছাড়তে পারে না দাদা। তাই তুমি মাছের মতো জীবনের টোপ পাওয়ার আশায় হা করে বসে আছি, কিন্তু কোনোদিন তোমাদের টোপ হই আমি গভীর জলের মাছকে বর্ষিতে গাতে পারবো না বৌদি, কোনোদিন না, কোনোদিন না। গো 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 সরল গো, ঠাকুরজিটা না আমার ভীষণ ভালো গো। তোমার সঙ্গে বন্ধুত্ব হলে তোমার খুব গুড লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ উনি আমাকে এমন কিছু জিনিসের সন্ধান দিতে পারেন যা অন্য কেউ দিতে পারবে না। আর সেই সত্যের ছবিটা আমার এই মোবাইলে ধরে রাখতে পারলে আমার এখানে আসাটা সার্থক হবে। সাবিত! এই ছোকরা, এখানে কিসের ছবি তুলছো? আরে তুলুক না, এখনকার ছেলে ছোকরারা যেখানে যায় সেখানকার একটা করে ছবি তুলে রাখে, এতে ভয় পাওয়ার কি আছে? তবে খুব সাবধান, এই ছবিগুলো নিয়ে অন্য কিছু করলে আমি কিন্তু মুশকিল করে দেবো। মনে রাখবে, আমার নাম সাধু চরণ সিংহ, আমি রাবণ রাজার ছাত্র। হাত লাগালেই স্বর্গবাস। আমাকে স্বর্গে পাঠালো চিন্তা না করে, আপনি বরং আপনার স্বর্গের সিঁড়িটা ঠিক রাখুন, কারণ তোমার অবধি বেজে গোকুলে বাড়িছে সে। তোর গোকুল আমি ভেঙে দেব রে শালা। যে শালা গোকুলের কৃষ্ণ হয়ে আসবে তাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। মনে রাখ শালা, নামটি আমার সাধুচরণ, দেখতে আমি বেটি বামন, অমর হতেই জীবন মরণ। কিন্তু ওই শালা কিসের ইঙ্গিত দিয়ে গেল? সমবোধে আমাদের হয়ে আর কাজ করবে না। শামু কি করবে না করবে তুই কি করে জানলি? তুই গুণিন না জ্যোতিষ? গুণিন কিংবা জ্যোতিষ না হলে তবে এটা সত্যি, কাল রাত্রে প্রতিমার বিয়েটা ভেঙে যাওয়ার পর শামু নিজেই তাকে বিয়ে করে। কি বললি? সম প্রতিমাকে বিয়ে করেছে? শুধু তাই নয় স্যার, কাল রাত্রে আমার মেসোমশাই সত্যজিৎ সরকারও বাড়ি ফিরে এসেছে, আর এসে নিজেই শামুর হাতে কন্যা সম্প্রদান করেছে। কি এত দূর? আবার বলুন স্যার, আপনার পরিকল্পনার সব ছক উল্টে দিয়ে শামু আপনার শত্রুর সঙ্গে আত্মীয় করলো। ভেঙে দেব, গলায় পা তুলে দিয়ে ওদের আত্মীয়তা আমি ভেঙে দেব। শামু আমার বিরুদ্ধে গিয়ে কিছুতেই বসতে পারবে না। পারবে দাদা, কারণ তোমার ক্ষমতা চাকাটা দুর্ভাগ্যের কাতায় আটকে গেছে। তাই তো নীলাদ্রি মাস্টারমশাই চুরির অভিযোগ থেকে খালাস পেয়ে। খালাস মানে? আরে যে লোকটা নিজের হাতে আমার হাউস থেকে সোনা চুরি করলো সে কিনা খালাস পেয়ে গেল? না না না, উনি চুরি করেননি, সেদিন উনি বাড়িতেই আসেননি। তিনি নাকি ওই সময় তার স্কুলে ক্লাস নিচ্ছিলেন এবং হাজিরা খাতায় তার সইটা পুলিশ দেখেও এসেছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র আমার বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চলছে। আর তাই যদি হয় সেটা আপনি প্রমাণ করবেন কি করে? নীলাদ্রি যে বাড়িতে এসেছিল জটিলেশ্বর দারোগা নিজেই তার সাক্ষী। কিন্তু বিয়ে বাড়ির সবার সামনে দাঁড়িয়ে উনি বলেছেন 7 দিনের মধ্যে তিনি এ বাড়িতে আসেননি। ওই হাতটা বৌদি নাকি প্রতিমাকে উপহার দেওয়ার জন্য
জন্য মাস্টার মশাইয়ের হাতে পাঠিয়েছিলেন। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। জানি জানি, ওই মিথ্যে কথাটা না বললে তিনি মাস্টার মশাইকে অ্যারেস্ট করতে পারতেন না। আমার সব জানে কেমন আপসেট হয়ে যাচ্ছে, আপসেট। ভবিষ্যতে এমন কাজ করার আগে একটু বুদ্ধি খরচ করবে, তাহলে পয়েন্টগুলো হয়তো আর আপসেট হবে না। কি বলতে চাস তুই? বলতে চাই যে একটা সত্য দিয়ে অনেকগুলো মিথ্যেকে চাপা দেওয়া যায় দাদা, কিন্তু অনেকগুলো মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢাকা দেওয়া যায় না। আমাকে জ্ঞান দেবি না। আরো একটা কথা, আপনার পেয়ারের ছোট বাবু ছাড়াও পুলিশ ডিপার্টমেন্টে আরো অনেক মানুষ আছেন যিনারা ঘুষ খান না। খাবে খেতে আমি বাধ্য করবো, তা না হলে সুন্দর বলে বদলি হয়ে গিয়ে বাঘ সিংহের পেটে চলে যেতে হবে। আরে বদলি করলে কি হবে, চাকরিটা তো থাকবে। তার চেয়ে আগে থেকে সতর্ক হও দাদা, কারণ এবার ভোটে হারলে একটা শেয়াল কুকুরও তোমার পাশে থাকবে না। তাই বলছি দাদা, সাবধান, খুব সাবধান। বুঝেছি বুঝেছি, ওই সরল আমাদের বাড়িতে আসার পর থেকে কাকলি আমার বিরুদ্ধে বেশি করে লাগছে। দরকার হলে ওকে আমি গুলি করে মেরে দেবো। এমনি কি বলছেন স্যার? কাকলি আপনার একমাত্র বোন। বোন, ভাই, ছেলে মেয়ে যাই হোক না কেন, রাজনীতিতে কোনো ক্ষমা নেই, আর ক্ষমা করাটাও পাপ। সাপ সাপ, আমি তাহলে আপনাকে একটা সাপ কথা বলি। সেদিন আপনার পোষা গুন্ডা কালুকে থানা থেকে জোর করে জামিন করে নিয়ে এসেছিলেন বলেই বোধহয় পুলিশ মাস্টার মশাইকে মুক্ত করে একটা পুণ্য করলো।